হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমরা কি শুরু করবো না একটু ওয়েট করব? আপু, আমরা 2 মিনিট পরেই শুরু করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে তোমরা যারা অলরেডি জয়েন করে ফেলেছো, 10টা বাজে, তো আমরা 10টা 2-এ স্টার্ট করব, হ্যাঁ? আমরা 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যারা যারা চ্যাটে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে অনেকদিন পর দেখা। কেমন আছো তোমরা সবাই, বলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আছে ভালো। আলহামদুলিল্লাহ। ওকে। আমি আছি রে তাসনিম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? সুমনা, ইয়সু, ইউষা, নিদ্রা, কেমন চলতেছে তোমাদের পড়াশোনা? স্পিড কেমন? 3G, 4G, 2G, নাকি H+, E+? আচ্ছা, ভালো চলতেছে। দেখছো তো, সব জল্পনা কল্পনার অবসান ঘটায় অবশেষে ডিসেম্বর মাসে পরীক্ষা চলে আসলো না? সেই আমাদের 2021-এর এপ্রিল থেকে পরীক্ষা হবে কি হবে না, হবে কি হবে না, শর্ট সিলেবাস নাকি লং সিলেবাস, অটো পাস হবে কি হবে না। তোমরা কি খুশি পরীক্ষা হচ্ছে দেখে, নাকি অটো পাস দিলে খুশি হইতা বেশি, বলো তো? তোমাদের মনের রিয়েল কথাটা বলো, এখানে আমরা তোমাদের মনের ইচ্ছাটা কি ছিল, যে অটো পাস দিলে তোমরা খুশি হইতা, নাকি এক্সাম হচ্ছে দেখে তোমরা হ্যাপি? আচ্ছা, এরকম খুশি। আচ্ছা, নিদ্রা বুঝতেছে না অ্যাকচুয়ালি, বোঝার কথাও না। কারণ একটা কথা বলে না, তোমরা ভাব সম্প্রসারণেও পড়ছো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সকল সুখ আমারই বিশ্বাস। যদি অটোপাস দিত তাহলে বলতো যে ধুর, ও পরীক্ষা হইলো না, কোনো মূল্যায়ন হইলো না, সারা জীবন অটোপাসের দাগ লেগে থাকবে। আর অটোপাস দিয়ে বলতো যে অটোপাস না দিলে, যে এখন এক্সাম হচ্ছে, তখন বললো ইস, পরীক্ষাটা দেওয়া লাগবে, অটোপাস দিলেই ভালো হইতো। অ্যাকচুয়ালি এক্সাম হওয়াটাই ভালো। ঠিক আছে, অটোপাস ফটোপাস এগুলো ভুয়া কথা। এক্সাম হচ্ছে তোমাদের পড়াটা ভালো মতন রিভিশন হয়ে যাচ্ছে। কারণ এই করোনার টাইমে তোমরা খুব ভালো মতন বুঝতে পারছো যে পরীক্ষা ছাড়া পড়া হয় না। এই যে আমি যে ফাইনাল ইয়ারে উঠলাম, আমাদের মেডিকেলের প্রথম 4টা বছরেই তোমার আইটেম থাকে। আইটেম মানে আইটেম সং না, ডেইলি যে পড়াটা পড়ানো হয় ওইটার উপরে হচ্ছে প্রতিদিন 10 মার্কসের একটা ভাইবা পরীক্ষা হয়। তো আগের 3টা প্রফের সময় আমাদের প্রতিদিন আইটেম থাকতো, প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়া হয়ে যাইতো। যার কারণে টার্ম পরীক্ষার আগে দেখতাম সব পড়া শেষ। এখন ফাইনাল ইয়ারে কোনো আইটেম নাই, বুঝছো? নিজের দায়িত্বে পড়তে হয়। আমার সবগুলা বই নতুন, জানো? এই যে আমার পরীক্ষা আসতেছে সামনে, এই বড় পরীক্ষার আগের দিন তারপরে কুত্তা পড়া দেওয়া লাগবে। তাহলে পরীক্ষায় আসলেই রাসেল বলেছে ভালো কথা, এক্সাম ইজ বেস্ট, পরীক্ষাই ভালো, দেখবা? পরীক্ষা হলে একটা প্রেসার থাকে, এবং ওই প্রেসারে পড়াটা অন্যরকম হয়। তো যাই হোক, তাহলে এখানে কারা কারা পুরাতন পাপি আছো দেখি, আমার ক্লাস, আমার সাথে আগে ক্লাস কারা কারা করেছো একটু জানাও তো চ্যাটে। নতুন পাপি কারা কারা, তারাও জানাও। হ্যাঁ, এই তো, হ্যাঁ নিদ্রা, তোমার নামটা মনে আছে। পুরাতন পাপি কে কে? সবাই সাড়া দাও। আচ্ছা, রাসেল নতুন পাপি, ওকে। আগে করেছি ক্লাস। আচ্ছা, মনিরুলও নতুন পাপি, আবিদুলও নতুন, তাসনিম পুরাতন, হ্যাঁ, জুই ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সুমনা আজকে ক্লাস করবা, সমস্যা নাই। আচ্ছা ওকে, তানজিলা জারিন পুরাতন পাপি, ঐশী নতুন পাপি। আচ্ছা যাই হোক, আমাদের নতুন পুরাতনের মিলন মেলা হবে, ব্যাপার না, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। সো যারা নতুন বাচ্চা আছো আমার, তাদের উদ্দেশ্যে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে সঞ্চারী,
সঞ্চিতা বা সঞ্চয়িতা না, ওকে? আর আমি হিন্দুও না, আমি খাঁটি মুসলমান। আমার স্কুল ছিল মণিপুর স্কুল ব্রাঞ্চ 1, কলেজ ছিল হলিক্রস কলেজ, আর আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে। সরকারি, প্রাইভেট না। আর আমাদের সাথে হচ্ছে আমি আগামী যতক্ষণই তোমাদের সাথে থাকি ভোকালে থাকার চেষ্টা করব। আর আমাদের সাথে কিউএনএ বক্সে আছেন আমাদের প্রিয় রাজু ভাইয়া। রাজু ভাইয়া তোমাদের মনে যত রকম প্রশ্ন থাকবে, যত রকম কোয়েরি থাকবে, সেগুলোর উত্তর করার জন্য কিউএনএ বক্সে আছেন। ঠিক আছে? পুরাতনরা কেন পাপী? আবিদ, নতুন পুরাতন সবাই পাপী, আমরা তো সবাই পাপী বান্দা, আমরা কি কেউ ফেরেশতা বলো? জীবনে কত পাপ করছি না। এটা আসলে নেগেটিভ ওয়ার্ডে বলছি না, তোমাদেরকে আদর করে বলতেছি, এগুলো বুঝে নিতে হবে, আবার মাইন্ড খায়ও না তোমরা। তাহলে যেটা বলতেছিলাম যে আমার সাথে তোমরা ইন্টারঅ্যাক্ট করবা চ্যাটে। আমি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করলে ওইটার উত্তর কোথায় দিবা? চ্যাটে দিবা। তোমাদের মনে টপিক রিলেটেড কোনো প্রশ্ন আসলে তোমরা সেটা কিউএনএ বক্সে করবা, রাজু ভাইয়া তোমাদের সেখানে অ্যান্সার দিবেন। আমি কিন্তু কিউএনএ বক্স দেখি না, ঠিক আছে? আমি কিউএনএ বক্স দেখি না, আমি সেখানে উত্তর করব না। রাজু ভাইয়া কিউএনএ বক্সে আছেন, উনি তোমাদের সেখানে উত্তর করবেন। আমার সাথে তোমরা চ্যাটে ইন্টারাকশন করবা, ঠিক আছে? আর এরকম না যে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি টিস্যু, তোমরা কিউএনএ বক্সে কোয়েশ্চেন করলাম ভাইয়া পরিপাক কিভাবে হয়, তাহলে আমি যেটা পড়াবো সেটাও বুঝবা না, তোমরা যেটা সম্পর্কে কোয়েশ্চেন করছো সেটাও বুঝতে পারবা না। এই জন্য আগে পড়াটা শুনো, মনে মনে কল্পনা করার বা ব্রেন স্টর্মিং করার চেষ্টা করো, এরপরে হচ্ছে যে ভাইয়াকে কিউএনএ বক্সে জিজ্ঞেস করবা। তবে আমি আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ এই টপিকগুলা তোমরা কলেজের জন্য একবার পড়ছো, এরপর হচ্ছে উন্মেষে যারা যারা কোচিং করছো সেখানে একবার তোমাদেরকে সব পড়ানো হয়েছে, এরপর তোমাদের সলভ ক্লাসে একবার পড়ানো হয়েছে। আজকে আমরা সলিউশন ক্লাস করতেছি প্রশ্ন ব্যাংকের, সো আমরা 4th বা 5th স্টেজে আছি রিভিশনের। তো আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা থাকার কথা না। আর আজকে আমাদের ক্লাসের মেইন উদ্দেশ্যই হচ্ছে পড়ানো না, তোমাদেরকে একটু বোর্ড পরীক্ষার স্টাইল সম্পর্কে পরিচিত করা, যে বোর্ডে কি ধরনের প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, বা এই চ্যাপ্টারের এই এই টপিকগুলো একটু বেশি করে আমরা সিকিউর জন্য পড়বো, এই টপিকগুলো একটু কম পড়লেও চলবে, এইভাবে করে আমরা বলবো। ঠিক আছে? তাহলে তোমাদের এখানে তোমরা ইন্টারাকশন করবা, কারণ ওয়ান ওয়ে লার্নিং আসলে কখনো ইফেক্টিভ হয় না। আমাদের আসলে অনিবার্য কারণে যেহেতু এখন অফলাইন ক্লাসটা বন্ধ, আমাদের অনলাইন ক্লাসে যথেষ্ট ইন্টারাক্টিভ হতে হবে, টু ওয়ে লার্নিং হবে। তোমাদেরকে আমি মাঝে মধ্যে আনমিউট করব, তোমরা আমাকে প্রশ্নের উত্তর দিবা, আবার আমার প্রশ্নের উত্তর শুনবা। ঠিক আছে? সবাই মিলে আমরা একসাথে আজকের প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসটা করব। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমরা কারা কারা এখনো কম্বলের নিচে আছো দেখি বলো তো। এখন তো হালকা হালকা শীত পড়ে, অনেকেই বাসায় লেপ তোশক কম্বল নামাইছো। কে কে কম্বলের নিচে আছো আর কে কে চেয়ার টেবিলে পড়তে বসছো? কম্বলে পড়তে বসলে কিন্তু পড়াশোনাও শুয়ে যাবে, এই কথা কিন্তু মনে রাখো, ঠিক আছে? কারণ এমনিতে অনলাইন ক্লাস খুবই বোরিং, তার উপর দিয়ে হচ্ছে যদি কম্বলের নিচে পড়ো দেখবা 5 মিনিট পর নাই হয়ে গেছো। এই জন্য চেয়ার টেবিলে একটু কষ্ট করে বসো, সামনে হচ্ছে বইটা রাখো আর পাশে একটা ছোট্ট খাতা রাখো, যাতে করে আপু কোন একটা টপিক বলে টুক করে বইটা দাগায় ফেলতে পারো। কারণ এমনিতেই হচ্ছে আমাদের দাগানো পিডিএফ তোমরা পেয়ে যাবা, কিন্তু তারপরেও কিন্তু আপু এমন কিছু কথা বলি যেগুলো সবগুলো লেখা পসিবল না, এই জন্য সেগুলো বইতে বা খাতায় দাগায় ফেলার জন্য চেয়ার টেবিলে বসো, হ্যাঁ? কারণ এখন আমরা কিন্তু উই আর ইন দ্য এন্ড গেম নাও, আমাদের হাতে কিন্তু সময় নাই, আর কয়দিন সময় আছে? আজকে হচ্ছে কত তারিখ? আজকে নভেম্বরের 19 তারিখ, তাহলে আর বেশি সময় আছে বলো? খুনসুটি করার সময় নেই, তাহলে আমরা অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করব। তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্লাসটা শুরু করছি। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় সবাই চ্যাটে সি লেখো। আমার কথা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, তাহলে আমরা আজকে 4টা চ্যাপ্টার পড়বো। আমাদের বায়োলজি ফার্স্ট পেপার, তার মানে বোটানির চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যুতন্ত্র, চ্যাপ্টার 10 উদ্ভিদ প্রজনন। আর বায়োলজি সেকেন্ড পেপার থেকে 2টা চ্যাপ্টার পড়বো, মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ চ্যাপ্টার 3, চ্যাপ্টার 11 জীবতত্ত্ব বিবর্তন। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, কোনো চ্যাপ্টারই কোনো চ্যাপ্টারের তুলনায় কম না। আগেকার সময় ধরো পুরা বই থাকলে আমি বলতাম যে না এই চ্যাপ্টার একটু কম পড়লেও চলে, এটা তুমি চাইলেও বাদ দিতে পারো, কিন্তু এখন তুমি বাদ দিতে পারবা? পারবা না, আছেই তো মাত্র 4টা করে চ্যাপ্টার। এই জন্য আমরা চাইলে মাঝখান থেকে 2-1টা টপিক বাদ দিতে পারি, বাট পুরা চ্যাপ্টার আস্ত বাদ দেওয়ার রিস্ক কিন্তু কখনোই নেওয়া যাবে না, কারণ সৃজনশীলে কিন্তু 2টা চ্যাপ্টার মিক্সড করেও অনেক সময় প্রশ্ন দেয়। এখান থেকে যদিও আমরা উদ্ভিদ প্রজননটাকে টিস্যুর চেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি, বাট আমাদের সবই পড়তে হবে। আর এই জুওলজি 2টাতে একদম ছাকা ছাকা, এটা ইম্পর্টেন্ট বেশি, অ্যাডমিশনে বেশি প্রশ্ন আসে, বাট সিকিউর জন্য 2টা একদম ছাকা ছাকা চ্যাপ্টার। তাহলে আসো দেখো, আমরা আজকে শুরু করব হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র দিয়ে। তাহলে টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে আমাদের মাঝখান থেকে দেখবা হঠাৎ হঠাৎ করে কিছু সংজ্ঞা হঠাৎ করে চলে আসে। যেমন তোমাকে ভিতর থেকে হঠাৎ করে বললো গাটেশন কাকে বলে, তুমি আকাশ থেকে পড়বা আইলা এটা কোত্থেকে আসছে। তুমি কিন্তু পানিপত্ররন্ধ্রের মধ্যে এটা পড়ছো। যেমন আমি যখন হলিক্রসে ছিলাম, আমাদের প্রিটেস্টে একটা প্রশ্ন করা হয়েছিল, পলিগনাম বলতে কি বুঝো?
আমি তো আকাশ থেকে পড়ছি, এরে পলিগনাম পলিগ্যামি অনেকগুলা বিয়ে শাদী করে এরকম কিছু। তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের স্ত্রীজনন মাতৃকোষ থেকে যখন 4টা স্ত্রীরেণু তৈরি হয়, ওই 4টার মধ্যে 75% বা 70% উদ্ভিদেই 3টা মারা যায় আর একটা বড় হয়। ওইটাকে আমরা কি বলছিলাম? মনোস্পোরিক। এই মনোস্পোরিক গাছেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে পলিগনাম। তাহলে দেখছো, তোমরা সবাই কিন্তু মনোস্পোরিক জানো, এই টার্মটার সাথে পরিচিত, কিন্তু পলিগনাম টার্মটা তোমরা দেখছো, মনে করতে পারো নাই। তাহলে এভাবে আমাদের বইয়ের লাইন টু লাইন পড়তে হয়, যাতে করে ভিতর থেকে হঠাৎ করে তোমাকে বলে দিল এপিথেম বলতে কি বুঝো, হঠাৎ করে তোমাকে বললো পেরিসাইকেল বলতে কি বুঝো, যাতে করে এগুলো আমরা অ্যান্সার করতে পারি। তাহলে টিস্যু টিস্যু তন্ত্র থেকে এই টাইপের জ্ঞানমূলক প্রশ্নগুলা কি বলতো আমরা হচ্ছে গিয়ে পড়বো। সংজ্ঞা, টিস্যু কাকে বলে, ভাজক টিস্যু কাকে বলে, এরপরে পানিপত্ররন্ধ্র বলতে কি বুঝো, পরিচক্র বলতে কি বুঝো, এপিথেম কি, এগুলা মোটামুটি সংজ্ঞা বইতে হাইলাইটার দিয়ে দাগায় ফেলবা, যাতে করে অ্যাট এ গ্ল্যান্স চোখে পড়ে। আর বড় প্রশ্নের জন্য বা সৃজনশীলের জন্য 3-4 আমরা কি কি পড়বো দেখবা, তোমাদের বইতে সুন্দর করে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য ছক করে দেওয়া আছে। এই চ্যাপ্টারে কোনো ছক বাদ দেওয়া যাবে না, বুঝছো? সবগুলা পার্থক্যের ছক ইম্পর্টেন্ট। এরপরে ভাজক টিস্যুর যে ক্লাসিফিকেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক্সাম্পল গুলা এমসিকিউর জন্য খুব ভালোভাবে পড়বা। ভাজক টিস্যু স্থায়ী টিস্যু দুইটারই প্রকারভেদের এক্সাম্পল গুলা খুব ভালো মতন পড়বা, এগুলো এমসিকিউতে আসে। এরপর আমাদের যে 3 প্রকার টিস্যুতন্ত্র আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে এপিডার্মিসের যে উপাঙ্গগুলো আছে, প্রতিটা উপাঙ্গের একটা করে কাজ। এই কাজগুলা কিন্তু অনেক সময় সিকিউতে দিয়ে দেয়। আর যেটা পড়বো সেটা হচ্ছে পত্ররন্ধ্র পানিপত্ররন্ধ্রের পার্থক্য। এটা দেখবে তোমাদের বইতে খুব সুন্দর করে ছক করে দেওয়া আছে, এই ছকটা টুক করে পড়ে ফেলবা। এরপরে চলে আসো গ্রাউন্ড টিস্যুর কাছে। গ্রাউন্ড টিস্যু সিস্টেম থেকে আমরা ওদেরকে যে আমরা ভাগ করছি দুইটা অঞ্চলে, বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয় অঞ্চল, এইটা পার্ট গুলা পড়বা, স্টিলির সংজ্ঞা পড়বা, আর প্রতিটা পার্টের একটা করে কাজ পড়বা। দেখবা ভিতরে অনেক ভুগিচুগি গুরু রচনা লেখা আছে, এগুলো আমরা যখন ছবি আঁকবো, ছবি আঁকার সময় মাথায় রাখবো, বাট প্রতিটা পার্টের একটা করে কাজ আমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আসো ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু। এই ভাস্কুলার বান্ডলের পাশে 3টা স্টার দাও। বন্দুকের গুলির মিস আছে, বাট এই কোয়েশ্চেনের কোনো মিস নাই। এটা আমাদের ফিগার সহ পরীক্ষায় আসবেই আসবে, হয় উদাহরণ এমসিকিউতে দিবে, না হয় সৃজনশীল প্রশ্নতে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ আসবে। এই জন্য এটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। এইবার আসো, এই পুরা চ্যাপ্টার আমাদের একসাথেই কভার হয়ে যাবে যদি আমরা মূল আর কাণ্ডের পার্থক্য একসাথে করে ফেলি। দেখবা তোমাদের বইতে খুব সুন্দরভাবে একদম 3টা সিস্টেম ওয়াইজ মূল আর কাণ্ডের পার্থক্য একসাথে করা আছে। তো আমরা যদি 3টা সিস্টেম ওয়াইজ মূল আর কাণ্ডের পার্থক্য দিয়ে একটা বড় ছক করে ফেলি, আমাদের কিন্তু অলমোস্ট এই পুরা চ্যাপ্টার পড়া শেষ। এরপর আর কি কি আসতে পারে দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূল আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। এক দিয়ে বুঝাইছে একবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। ওকে, তাহলে এই ধরনের পার্থক্যগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো আমরা সুন্দর করে শিখে ফেলবো। আর এবার কি কি ছবি লাগবে দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ আসতেও পারে, বাট নট সো ইম্পর্টেন্ট, এটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলে দিলাম এখান থেকে আমরা কি কি পড়বো, এবং আমরা যদি বুঝে একটু ফিগার গুলা ড্র করি তাহলে দেখবা পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝতে পারো তাহলে চ্যাটে সি লিখে ফেলো। শাহরিয়ার, অ্যাকচুয়ালি তোমাদের চ্যাপ্টার গুলার ভিতরে টপিক গুলা বলে দেওয়া তো টিচাররা কিন্তু এত খেয়াল নাও করতে পারেন, ওনারা তো আগের তালে তালে প্রশ্ন করেই ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এক্সিলেন্ট, সাবাস, ভেরি গুড, সবাই বুঝতে পারছে। তাহলে আসো দেখো তো, আমরা এখন একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। দেখো আমরা কিভাবে টেকনিক্যালি আগাবো, কিভাবে আইডেন্টিফাই করব ওয়েদার ইট ইজ স্টেম অর রুট। দেখো এখানে একটা রোম আছে, যে রোমটা হচ্ছে এককোষী, তাহলে এটা কি মূল রোম না কাণ্ড রোম বলো? কোনটা এককোষী রোম হয়? মূল রোম এককোষী হয় না কাণ্ড রোম এককোষী হয় বলো তো? ভেরি গুড, নিদ্রা সবার আগে অ্যান্সার দিয়েছে মূল রোম। তাহলে যেহেতু এটা এককোষী, সো আমরা বুঝেই ফেললাম এটা মূল। আবার দেখো এখানে কোনো কিউটিকল নাই, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এপিব্লেমা। ওর এপিডার্মাল টিস্যু সিস্টেমের নাম কি? এপিব্লেমা, কারণ আমরা জানি কাণ্ডের বহিঃত্বককে এপিব্লেমা বলা হয়, যেহেতু কোনো কিউটিকল নাই আর মূল রোমটা এককোষী। তাহলে আমরা কিন্তু মূলের মধ্যে কোনো অধোতকও পাবো না, কারণ অধোতক স্ক্লেরেন কাইমা দিয়ে তৈরি হয়, একটা পুরু লেয়ার, আর মূলের মধ্যে আমরা কোনো পুরু লেয়ার রাখবো না, ওকে পানি অ্যাবজর্ব করতে হবে। তাহলে এখানে কোনো অধোতক থাকবে না। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কর্টেক্স, আর এই যে একটা লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অন্তত্বক বা
এন্ডোডার্মিস। এরপরে দেখো এখানে আর হচ্ছে জাইলেম, আর এস হচ্ছে দেখো এখানে ফ্লোয়েম। তাহলে এখানে দেখো জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে ভালোবাসা কম, ওদের মধ্যে ঝগড়া হয়েছে, ওরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করতেছে। তাহলে বলো তো, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে যদি বিচ্ছেদ হয়, ভালোবাসা কম থাকে, ওরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে, তাহলে সেই ভাস্কুলার বান্ডেলকে আমরা কি বলি? জাইলেম আর ফ্লোয়েম যদি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে, ভালোবাসা কম হয়, ভালোবাসা বাকি না, ভালোবাসা কমেই গেছে, তাহলে সেটাকে আমরা কি বলি? ইউষা জুবায়ের, ভেরি গুড, অরিও। তাই না? এটা অরিও বিস্কিট না, অনলি অরিও। এটা হচ্ছে আমাদের মূলের ভাস্কুলার বান্ডেল, এটা কিন্তু অরিও বিস্কিট না, ঠিক আছে? তাহলে এবার চলে আসো, দেখো এপিথেম কি। এপিথেম দেখছো, হঠাৎ করে যখন তোমাকে বলে দিছি এপিথেম কি, তুমি কিন্তু এখন আকাশ থেকে পড়বা, আইলা এটা কোথায় জানি পড়ছিলাম। কিন্তু আমরা সবাই কিন্তু পানিপত্ররন্ধ্র পড়ে আসছি। তাহলে দেখো আমাদের পানিপত্ররন্ধ্রটা দেখতে কেমন ছিল? আমাদের একদম বাইরের দিকে কি ছিল? একটা এপিথেলিয়াল টিস্যু ছিল, এবং দেখো এই এপিথেলিয়াল টিস্যুর চারপাশে ছিল দুইটা রক্ষী কোষ। এই যে আমাদের রক্ষী কোষ, এই রক্ষী কোষের মাঝখানে দিস ইজ পানি পত্ররন্ধ্র। এখন যেই পানিটা আমাদের এই রন্ধ্র দিয়ে বের হবে, সেই পানিটা স্টোর করার জন্য কি এখানে একটা গহ্বর ছিল, এবং এই গহ্বরের নিচে কিছু অসংলগ্ন আকৃতির কোষ ছিল, ইরেগুলার শেপ সেল, যাদেরকে আমরা বলি এপিথেম বা এপিথেলিয়াম। ওদের নিচে কি থাকে? ট্রাকিট থাকে, যার মাধ্যমে পানিটা আসতেছে। তাহলে আমরা সংজ্ঞা আকারে কিভাবে লিখতে পারি? আমাদেরকে যদি এপিথেমের সংজ্ঞা বলা হয়, তাহলে প্রথমে আমরা এটা আইডেন্টিফাই করে ফেললাম, এটা থাকে পানিপত্র রন্ধ্রতে। তাহলে পানিপত্র রন্ধ্রে আমাদের রক্ষী কোষের নিচে যে গহ্বর থাকে, সেই গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, যাদেরকে এপিথেম বলা হয়। পেরিসাইকেল বলতে কি বুঝো? আমাকে বলো, পেরিসাইকেল কি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নাকি অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ? এটা আগে উত্তর করো। পেরিসাইকেল কি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নাকি অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ? ভেরি গুড, অন্তঃস্থলীয়। তাহলে আমরা এই যে তোমার অধোতক, কর্টেক্স আর অন্ততক নিয়ে এতটুকু ছিল বহিঃস্থলীয়, পরিচক্র, মজ্জারশ্মি নিয়ে ছিল অন্তঃস্থলীয়। তোমরা কিন্তু অনেকেই স্টিলি আর অন্তঃস্থলীয় অঞ্চল এই দুইটার মধ্যে গোলমাল করো। অন্তঃস্থলীয় মানে হচ্ছে পরিচক্র, মজ্জারশ্মি, এখানে অন্য কোনো টিস্যুতন্ত্র আসবে না। ইট ইজ দ্য কোর ক্লাসিফিকেশন অফ গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে এখানে ভাস্কুলার বান্ডল আসবে না, শুধু পরিচক্র, মজ্জারশ্মিকে আমরা বলি অন্তঃস্থলীয় অঞ্চল। আর যখনই আমরা বলবো যে অন্ততকের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত অংশ, এখানে কিন্তু পরিচক্র, মজ্জাও পড়বে, আবার ভাস্কুলার বান্ডলও পড়বে। তাহলে অন্ততকের নিচে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। তাহলে স্টিলির মধ্যে আমার ভাস্কুলার বান্ডল পড়বে, অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে ভাস্কুলার বান্ডল পড়বে না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে দেখো পেরিসাইকেল কোথায় থাকবে? আমাদের অন্ততকের নিচে বৃত্তাকারে যে এক বা একাধিক স্তরে বিশিষ্ট কোষীয় স্তর থাকে ভাস্কুলার বান্ডলের বাইরে, তাকে পেরিসাইকেল বা পরিচক্র বলে। যেহেতু 2 নম্বরের জন্য আসছে, একটু ব্যাখ্যা করে দিবা যে মূলের পরিচক্র এক স্তর বিশিষ্ট, কাণ্ডের পরিচক্র বহু স্তর বিশিষ্ট হতে পারে। উদ্দীপকটিকে একবীজপত্রী মূলে পরিণত করতে করে চিত্রটি সম্পূর্ণ করো এবং অংশগুলো চিহ্নিত করো। এই টাইপের ছবিগুলো যখন পরীক্ষায় আসে, তোমরা একটু নার্ভাস হয়ে যাও, একটু ভয় পাও যে আপু কিভাবে আঁকবো, এত কঠিন ছবি। এই ছবি আঁকার জন্য কোনো ট্রিক্স বা কোনো নিয়ম লাগে না, একদম ইজি। আমরা জাস্ট 3টা যে টিস্যু তন্ত্র বা সিস্টেম আছে, ওই সিস্টেম ওয়াইজ আঁকাবো। দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের আঁকাটা সহজ হবে। তাহলে দেখো আমরা প্রথমে আঁকবো এপিডার্মাল টিস্যু সিস্টেম। তাহলে এই যে দেখো আমি এপিডার্মাল টিস্যু সিস্টেম এঁকে দিলাম, একটা রোম দিলাম। এটা তো মূল রোম, আমি কি তাহলে কিউটিকল আঁকবো বলো তো? এই যে আমি যে এপিডার্মাল টিস্যু সিস্টেমটা এঁকে ফেললাম, এপিব্লেমা, এখানে কি আমি কি তোমার কিউটিকল দিব? না, কিউটিকল দিব না। ভেরি গুড, কারণ এখানে কিউটিকল থাকে না। অধোতক দিব? আমরা কিন্তু এখন গ্রাউন্ড টিস্যু সিস্টেম শুরু করে দিছি। তাহলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের 2টা ভাগ ছিল, বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা কি বহিঃস্থলীয় অঞ্চলে এখানে অধোতক দিব? দিব না, কারণ মূলের মধ্যে অধোতক থাকে না। তাহলে আমরা কর্টেক্স দিয়ে আঁকা শুরু করি। অধোতক নেই যেহেতু, এই জন্য কর্টেক্স গুলো কি হয়? বহু স্তর বিশিষ্ট হয়, বহু স্তর বিশিষ্ট। তাহলে আমরা কর্টেক্স এঁকে ফেললাম। এরপরে আমাদের আর কি থাকবে বলতো? আমাদের থাকবে হচ্ছে গিয়ে তোমার অন্ততক। বহিঃস্থলীয় অঞ্চলে আর কি থাকে? আমাদের অন্ততক থাকে। যেহেতু এটা মূল, এই জন্য অন্ততকটা কি হবে? বৃত্তাকারে সাজানো থাকবে এবং এক স্তর বিশিষ্ট হবে। ঠিক আছে, এটা যেহেতু আমাদের মূল, এই জন্য এটা বৃত্তাকারে সাজানো, এক স্তর বিশিষ্ট হবে। এবং আমরা এখানে স্টার্চ আর লিগনিনের কিছু স্ট্রিপ বা আবরণ পাবো। যদি এটা আমি আবিষ্কার করতাম, নাম হয়ে যেত সঞ্চারী স্ট্রিপ। কিন্তু এটা আবিষ্কার করেছে কে বলো?
এই যে এখানে তোমার পাশাপাশি পিপাকৃতির কোষগুলোর মধ্যে স্টার্চ লিগনিনের একটা আবরণ থাকে, এটাকে আমরা কি বলি বলতো? ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তাই না? বিজ্ঞানী ক্যাসপেরি আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা অন্ততকে কি পাচ্ছি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে আমাদের বহিঃস্থলীয় অঞ্চল শেষ। এবার চলে আসো অন্তঃস্থলীয় অঞ্চলের কাছে। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আমরা কি পাবো প্রথমেই? অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আমরা প্রথমেই পাবো হচ্ছে পরিচক্র। তাহলে এখানে যেহেতু এটা মূল, এই জন্য পরিচক্রটা অ্যাজ ইউজুয়াল বৃত্তাকারে থাকবে এবং কি বলতো এক স্তর বিশিষ্ট হবে, এক স্তর বিশিষ্ট হবে। আচ্ছা, এবার পরিচক্রের পরে চলে আসলো মজ্জা। তাহলে আমরা কেন্দ্রে মজ্জা এঁকে ফেললাম এবং এই মজ্জাগুলা কি হবে? সূর্যের রশ্মির মতো ছড়াই গেলে ওদেরকে আমরা বলবো হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে কি কি পেলাম দেখো? অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে পরিচক্র, কেন্দ্রে হচ্ছে মজ্জা এবং রশ্মির মতো মজ্জা রশ্মি। তাহলে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেম আঁকা শেষ। এইবার আসো ভাস্কুলার বান্ডলের কাছে। এইটা যেহেতু একবীজপত্রী উদ্ভিদের মূল, তাহলে আমাকে বলো ভাস্কুলার বান্ডলের সংখ্যা কত হবে? এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য একদম ফিক্সড। ভাস্কুলার বান্ডলের সংখ্যা কত হবে দেখি বলো তো? হবে 6-এর বেশি। এটা কিন্তু একদম একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য ফিক্সড। তুমি যদি 6টাও দাও, টিচার তোমার 2টা ঘোড়ার আন্ডা দিয়ে দিবে। এই জন্য অবশ্যই তোমাকে মিনিমাম 7টা ড্র করতেই হবে। তাহলে দেখো, এই যে আমার যেহেতু মূল, মূল মানেই হচ্ছে এক্সার্ক, আমি মেটাজাইলেমটা কেন্দ্রে দিয়ে 6টা বান্ডেল এঁকে ফেললাম। এরপর প্রোটোজাইলেম পরিধির দিকে দিচ্ছি। ঠিক আছে, মূল মানে এক্সার্ক, মানে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকবে। আর দেখো, এরপরে আমরা কি করলাম বলতো? এই যে ফ্লোয়েম গুলা ভিন্ন ভিন্ন পরিধি থেকে দিলাম। যেহেতু ওরা মূল, মূল মানেই হচ্ছে অরিও, আর অরিও মানেই হচ্ছে কি বলতো? জাইলেম ফ্লোয়েম, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বরাবর। এবার মাঝখানে গ্যাপ গুলা তুমি মজ্জা রশ্মি দিয়ে ফিল আপ করে দাও কিছু অনিয়মিত আকৃতির কোষ দিয়ে। তাহলে আমাদের ভাস্কুলার বান্ডেলে হয়ে গেল এই যে জাইলেম ভিন্ন ব্যাসার্ধে, মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধিতে, দিস ইজ ফ্লোয়েম। তাহলে কি আমাদের আঁকা বেশি কঠিন? বেশি কঠিন না, একদমই সহজ। আমরা 3টা সিস্টেম ওয়াইজ যদি ফলো করে এঁকে ফেলি তাহলে ইনশাল্লাহ আমাদের প্রবলেম হওয়ার কথা না। তাহলে ছবি আঁকাটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়। ওয়ালাইকুম আসসালাম নিহা, তুমি এতক্ষণ পর ক্লাসে জয়েন করলা? হ্যাঁ, আসলে তোমাদের সাথে অনেকদিন পর দেখা। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পারছে। তাহলে এবার দেখো পরের প্রশ্নতে কি লেখা আছে। আর ও এস সকল উদ্ভিদের মূলেও কাণ্ডে কি একইভাবে সজ্জিত থাকে? তাহলে এটা কিসের কথা বলেছে? আর আর এস হচ্ছে ভাস্কুলার বান্ডল। ওই যে বলেছিলাম না, ভাস্কুলার বান্ডল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো তোমাদেরকে একটু ছোট্ট করে আমি পড়াই দিই ভাস্কুলার বান্ডলটা, যেহেতু পরীক্ষায় আসে। হ্যাঁ রে, এরকম করেই তো ড্র করবা রাসেল, পরীক্ষায় এভাবেই ড্র করবা। আমি তো আর বইয়ের বাইরের ছবি দেখাই নাই রে, আমি তো বইয়ের ছবিই দেখাইছি। আচ্ছা, দেখো, ভাস্কুলার বান্ডলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে, হ্যাঁ রে সুমনা, সবুজগুলা ফ্লোয়েম। আরেকটা হচ্ছে আমাদের ওদের তুলনামূলক অবস্থানের উপর ভিত্তি করে। জাইলেমের উপর ডিপেন্ড করে কি কি ছিল? এক্সার্ক, সেটা কিনা আমরা মূলে পাই, মানে মোটা জাইলেমটা কেন্দ্রে থাকে। ম দিয়ে মূল, ম দিয়ে মোটা জাইলেম, ঠিক আছে। এন্ডার্ক, এন্ডার্ক মানে প্রোটোজাইলেম কেন্দ্রে থাকে, কাণ্ড এন্ডার্ক, দুইটাতে 9 আছে। আরেকটা হলো কি মেজার্ক, মেজার্ক মানে হচ্ছে আমার কান পরিধি কেন্দ্র 2 জায়গায় প্রোটো আর মেটাজাইলেম থাকবে। এটা হচ্ছে জাইলেমের উপর ডিপেন্ড করে। আর জাইলেম ফ্লোয়েমের তুলনামূলক অবস্থানের উপর ভিত্তি করে আমরা ওদেরকে 3 ভাগে ভাগ করি: সংযুক্ত বা কো জয়েন্ট, অরিও বা রেডিয়াল, কেন্দ্রিক বা সেন্ট্রাল। সংযুক্ত মানে হচ্ছে তুমি আমার জীবন, আমি তোমার জীবন, ঠিক আছে, কেউ কাউরে ছাড়া বাঁচে না, বুঝছো? ভালোবাসা এত গভীর, টুরু লাভ। এই জাইলেম আর ফ্লোয়েম অলওয়েজ একই ব্যাসার্ধ বরাবর থাকে, কেন্দ্র বরাবর জাইলেম আর পরিধি বরাবর হচ্ছে ফ্লোয়েম। অনেকটা ওই যে রাজকুমার রাও আর বিয়ে হলো না রিসেন্টলি, পত্র লেখার, ভাইরে ভাই ফেসবুক পুরা ভাইসা গেছে, বুঝছো? কি জানি, আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম। ওদের 11 বছরের রিলেশনের পর এখন বিয়ে করছে, ঠিক আছে। পুরো ফেসবুক তো আবেগ আপ্লুত, মানে বাঙালি তো এমনিতে একটু বেশি আবেগী, ঠিক আছে। আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেছি। আমার মেয়েটা শাড়িটা খুব পছন্দ হয়েছে, বুঝছো? সব্যসাচী লেহেঙ্গা ছিল তো, শাড়ির পাড়ে লেখা ছিল আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্থন করলাম, ঠিক আছে। তাহলে এই যে তোমার হচ্ছে ওদের মতো ভালোবাসা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে, মানে ওরা একই ব্যাসার্ধ বরাবর থাকবে। অরিও হচ্ছে গিয়ে ওদের মধ্যে এখন ঝামেলা হয়েছে, ঠিক আছে। তাহলে ওরা এখন ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করবে, ভালোবাসা কমে গেছে। তাহলে আমাদের একটা ব্যাসার্ধ বরাবর জাইলেম, আরেকটা ব্যাসার্ধে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করছে।
কেন্দ্রিক মানে আবার প্যাচ আপ হয়ে গেছে, এবার দুজন দুজনকে ভালোবেসে হাক করলো, তাহলে জাইলেমকে হাক করে ফ্লোয়েম, অথবা ফ্লোয়েমকে কেন্দ্র করে জাইলেম। তাহলে এটা কি হচ্ছে, কেন্দ্রে জাইলেম থাকলে আমরা বলি হেড্রোসেন্ট্রিক, কেন্দ্রে ফ্লোয়েম থাকলে আমরা কি বলি, লেপ্টোসেন্ট্রিক। তাহলে সংযুক্ত কোথায় পাবো, সকল উদ্ভিদের মূল কাণ্ড মানেই সংযুক্ত, ঠিক আছে। আর মূল মানেই হচ্ছে অরিও, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কলা গাছ, যেটাই কও না কেন, আল্লাহর দুনিয়া গাছ পাইলে মূল পাইলে বুঝবা অরিও। আর কেন্দ্রিকটা বেসিক্যালি থাকে অপুষ্পক উদ্ভিদ গুলাতে, যেমন টেরিস লাইকোপোডিয়ামে হেড্রো, ড্রাসেনাতে লেপ্টোসেন্ট্রিক। এখন ঝামেলা হচ্ছে কাণ্ডের মধ্যে, কাণ্ডটা আবার দুই রকম হতে পারে, সমপার্শ্বীয় কাটলেট ছাড়া স্যান্ডউইচ, সমদ্বিপার্শ্বীয় কাটলেট সহ স্যান্ডউইচ। কাটলেট ছাড়া স্যান্ডউইচ মানে কি, সেখানে কি কি থাকবে, আমার এক পিস দুই পিস ব্রেড থাকবে শুধুমাত্র, মাঝখানে কিছু নাই। তাহলে কি বললাম, এক খণ্ড জাইলেম আর হচ্ছে এক খণ্ড ফ্লোয়েম যদি পাশাপাশি অবস্থান করে, দুই পিস ব্রেড, মাঝখানে কোনো কাটলেট নাই, দিস ইজ সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয়টা কেমন হবে দেখো, মাঝখানে কাটলেট, দুই পাশে ব্রেড, তাহলে কেন্দ্রে জাইলেম আর দুই পাশে দুই খণ্ড ফ্লোয়েম থাকলে এটাকে আমরা বলি সমদ্বিপার্শ্বীয়। এখন এই কাটলেট ছাড়া স্যান্ডউইচে আবার বাটার থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ধরো এই যে এক পিস ব্রেড আর এক পিস ব্রেড, এই যে জাইলেম আর ফ্লোয়েম দুটা পাশাপাশি আঁকলাম, এখন মাঝখানে আমি কি দিয়ে দিলাম, ক্যাম্বিয়াম, তার মানে বাটার, তাহলে এটাকে আমরা কি বলবো, মুক্ত। যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, স্যান্ডউইচে বাটার থাকে, দিস ইজ মুক্ত। আর যদি কোনো বাটার না থাকে, শুকনা স্যান্ডউইচ, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, দিস ইজ বদ্ধ। আর কাটলেট সহ স্যান্ডউইচ মানে তো পশ, সেখানে বাটার মাস্ট থাকবেই, তাহলে সমদ্বিপার্শ্বীয় থাকা মানে ক্যাম্বিয়াম মাস্ট প্রেজেন্ট। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলেই সেটা মুক্ত হবে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলে সেটা বদ্ধ হবে, আর লাউ কুমড়া হচ্ছে স্পেশাল, ওদের মধ্যে আমরা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাবো। তাহলে পুরোটা আমি আবার রিপিট করি, দেখো, মূল মানেই অরিও, অপুষ্পক উদ্ভিদ মানেই কেন্দ্রিক, আর কাণ্ড মানেই সংযুক্ত, ঠিক আছে। এই যে আমার সংযুক্ত, এর মধ্যে যদি জাইলেম ফ্লোয়েম পাশাপাশি থাকে সমপার্শ্বীয়, আর মাঝখানে জাইলেম দুই পাশে ফ্লোয়েম থাকলে সমদ্বিপার্শ্বীয়, এক্সাম্পল লাউ কুমড়া। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত, দ্যাট মিন্স বাটার সহ স্যান্ডউইচ, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, বাটার ছাড়া স্যান্ডউইচ। হ্যাঁ আসলে স্মুথ লাইক বাটার, ভেরি গুড। আচ্ছা, এরপরে তাহলে বোঝা গেছে ভাস্কুলার বান্ডেলটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করে সুন্দর করে ব্যাখ্যা করে দিব। আরাধ্য নমুনা এ প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে দেখলো ভাস্কুলার বান্ডল অরিও সংখ্যায় 6-এর বেশি। দেখছো, 6-এর বেশি বলে দেওয়া মানে আমরা বুঝে ফেলছি এটা কি, একবীজপত্রী উদ্ভিদের মূল, আমাদের আর কোনো ক্লু লাগবেই না। নমুনা বি প্রস্থচ্ছেদ করে দেখলো ভাস্কুলার বান্ডল সংযুক্ত আর বদ্ধ, সংযুক্ত মানেই হচ্ছে কাণ্ড, আর বদ্ধ মানেই হচ্ছে একবীজপত্রী। তাহলে এটা কাকে ইন্ডিকেট করছে বলতো, একবীজপত্রী উদ্ভিদের মূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে ইন্ডিকেট, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ইন্ডিকেট করছে। তাহলে এপিব্লেমা বলতে কি বুঝছো, আমরা একটু আগে বললাম মূলের বহিঃত্বককে এপিব্লেমা বলা হয়। স্টিলিও ব্যাখ্যা করা হয়ে গিয়েছে, অন্তত্বকের নিচ থেকে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশ। নমুনা বি তে উপস্থিত সংযুক্ত ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ লেখো। তাহলে নমুনা বি তে যে সংযুক্ত ভাস্কুলার বান্ডল আছে, নমুনা বি মানে কি, নমুনা বি হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এটা অলরেডি আমরা একটু আগে দেখে ফেলছি তাই না। এই যে দেখো, একটু আগে হচ্ছে কি আমরা দেখে ফেলছি, এই যে সংযুক্ত, সংযুক্তর মধ্যে এই জাস্ট এতটুকু ক্লাসিফিকেশনই আমরা লিখে ফেলবো, ঠিক আছে। নমুনা, আচ্ছা, উদ্দীপকের দুই ধরনের প্রস্থচ্ছেদের মধ্যে কি পার্থক্য আছে বলে তুমি মনে করো, ওই যে একবীজপত্রী উদ্ভিদের মূল আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য। তাহলে তোমাদের বইতে খুব সুন্দরভাবে পার্থক্যটা দেওয়া আছে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিই, এই যে দেখো। তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ, স্টেপ ওয়াইজ, সিস্টেম ওয়াইজ আগাবো। এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, হ্যাঁ একদম লাস্ট পেজে দেখবা আছে। তাহলে মূল মানেই আমার কিউটিকল নাই, এককোষী মূলরোম। কাণ্ড মানে অবভিয়াসলি কিউটিকল থাকে, তবে দ্বিবীজপত্রী উদ্ভিদ হলে আমরা রোম পাইতাম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো রোম থাকে না। এরপরে চলে আসো গ্রাউন্ড টিস্যুর কাছে, অবশ্যই অধত্বক থাকবে না, কাণ্ডে থাকবে। এন্ডোডার্মিস মূলের ক্ষেত্রে বৃত্তাকার, কাণ্ডর ক্ষেত্রে থাকে না, ঠিক আছে, মনে রাখবা। সকল উদ্ভিদের মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কি বললাম, সকল উদ্ভিদের মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ওরা হচ্ছে উন্নত, ওদের সব কিছু থাকে। আর সবচেয়ে খ্যাত, ব্যাকডেটেড গরিবস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ওদের কিচ্ছু নাই গরিবস, ওদের না আছে অন্ততক, না আছে পরিচক্র, ভাস্কুলার বান্ডেল গুলোরও কোনো স্যাদব্যাদ নাই, এখানে সেখানে ছড়ানো থাকে, সুন্দর করে বৃত্তাকারে থাকে না।
তাহলে যেই বৈশিষ্ট্যটাই পড়ো দেখবা একবীজপত্রী দ্বিবীজপত্রী সবগুলারই মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এদের মধ্যে সবকিছু থাকে, ওরা পশ স্মার্ট। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে খ্যাত গরিব, কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখো কি বলা হয়েছে, দেখো আমাদের একবীজপত্রী কাণ্ড মানে এন্ডোডার্মিস নাই, পরিচক্র নাই, কাণ্ড বলতেই ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্ববদ্ধ, এই যে দেখছো ছড়ানো ছিটানো থাকে। আর মূলের মধ্যে অরিও হবে 6-এর বেশি, বৃত্তাকারে থাকে। ওই যে কাণ্ড মানে এন্ডার্ক, মূল মানে এক্সার্ক। তাহলে দেখছো আমরা প্রথমে এপিডার্মিস, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু, এই তিনটা সিস্টেম ওয়াইজ আমরা দুইটার মধ্যে পার্থক্য লিখে ফেললাম। তাহলে পারা যাবে না? ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এটা শেষ। এবারে চলে আসো টিস্যু ক উদ্ভিদের ত্বক গঠন করে। তাহলে ত্বক মানেই হচ্ছে কি আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম। আর টিস্যু খ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। যান্ত্রিক দৃঢ়তা মানেই হচ্ছে আমাদের গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র। তাহলে প্যারাসাইটিক মানে কি, দেখো আমাদের রক্ষী কোষের চারপাশে যে সহকারী কোষ থাকে সেগুলা যদি রক্ষী কোষের সাথে সমান্তরাল বা প্যারালাল ভাবে অবস্থান করে, এই সহকারী কোষগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমরা পত্ররন্ধ্রকে অনেক ভাগে ভাগ করি। তো সহকারী কোষগুলা যদি রক্ষী কোষের সাথে সমান্তরালে থাকে ওদেরকে আমরা বলবো প্যারাসাইটিক পত্ররন্ধ্র। প্যারা মানে প্যারালাল, এটা জীবনের প্যারা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি বলা হয়েছে, অন্তঃস্থলীয় অঞ্চল বলতে কি বোঝো এটা বলা হয়ে গেছে। ত্বক গঠনে টিস্যু ক ও এর উপাঙ্গ সমূহের কাজের বর্ণনা দাও। তাহলে আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম আর ওদের উপাঙ্গগুলোর কাজ খুব সুন্দরভাবে লিখে দিব। দেখো তোমাদের বই থেকে এত ব্যাখ্যা রেখা রাখবে না, জাস্ট এই যে তোমার এপিডার্মিসের ইম্পর্টেন্ট কাজগুলা লিখে দিবা। আর এই যে উপাঙ্গ যেগুলো আছে দেখো রোম বা ট্রাইকোম, এটা এক লাইন লিখলে, এককোষী বা বহুকোষী হতে পারে, ওদের কাজ কি পানি শোষণ করা। এরপর শল্কর কাজ কি প্রশোধনের হার কমানো। কোলেটার্সও হচ্ছে কি আঠালো পদার্থ ক্ষরণ করে, থলি হচ্ছে পানি ধারণ করে। জাস্ট এক লাইন লিখে দিবা, যেহেতু আমাদের পরীক্ষা আমরা এত বেশি সময় পাবো না, এখানে শুধুমাত্র কাজ চাইছে, শুধুমাত্র কাজ লিখে দিবা। টিস্যু খ উদ্ভিদ দেহ গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ওই যে আমাদের টিস্যু খ হচ্ছে, এখানে প্রথমে জ্ঞানমূলক কি লিখবা, উদ্দীপকে টিস্যু খ হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি কি বলতো, বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। এরপরে তুমি হচ্ছে কি প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটার এক লাইন করে কাজ লিখে দিবা, বেশি বড় করা যাবে না প্রশ্ন। তাহলে নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড, কাণ্ড মানেই হচ্ছে গিয়ে কি সংযুক্ত, তাহলে সমপার্শ্ব মুক্ত হবে। হার্ডবাস্ট, হার্ডবাস্ট কথাটা মানে কি, গুচ্ছটুপি। আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি দেখা যায়, পরিচক্রটা পুরো অন্তত জুড়ে থাকে না, শুধুমাত্র যেখানে যেখানে ফ্লোয়েম আছে, যেখানে যেখানে ফ্লোয়েম আছে সেই ফ্লোয়েমের মাথায় টুপির মতো করে কিছু পরিমাণে কি থাকে, পরিচক্র থাকে। তাহলে আমাদের পরিচক্র শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় টুপির মতো অবস্থান করলে তাদেরকে আমরা বলি হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি। এটা কোথায় পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। গ্রাউন্ড টিস্যুর মধ্যে এপিডার্মিস পড়বে না, জাইলেম ফ্লোয়েম তো পরিবহন টিস্যু, তাহলে উত্তর হবে কর্টেক্স। এই যে চলে আসছে ভাস্কুলার বান্ডল, দেখো পি হচ্ছে জাইলেম, তাহলে দুই পাশে কি, এটা আমাদের কাটলেট সহ স্যান্ডউইচ, ফ্লোয়েম। আর কাটলেট সহ স্যান্ডউইচ মানেই হচ্ছে কি কোপ, মানে কি বলবো তোমার পশ, তাহলে ক্যাম্বিয়াম থাকবেই। তাহলে পি চিহ্নিত অংশ জাইলেম, এটা কোথায় থাকবে, লাউ কুমড়াতে থাকবে, কারণ টেরিস ড্রাসেনাতে তো কেন্দ্রিক থাকে ভাস্কুলার বান্ডল। ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় থাকবে, অলরেডি বলা হয়ে গিয়েছে, অন্তত্বকে থাকে। রিফাত ব্যবহারিক ক্লাসে একটি উদ্ভিদের অন্তর্গঠন পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলো এদের জাইলেম টিস্যুর গঠন ওয়াই এর মতো। আমরা কি বলেছিলাম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে খ্যাত, ওদের কিচ্ছু নাই, ওদের ভাস্কুলার বান্ডল বৃত্তাকারে থাকেন না। তাহলে ওদের ভাস্কুলার বান্ডলটা এমন ভাবে থাকে, ওয়াই এর দুই মাথা বরাবর মেটাজাইলেম, লেজের দিকে প্রোটোজাইলেম। ঠিক আছে, তাহলে এটা আমরা কোথায় পাবো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কাণ্ড মানে কিউটিকল মাস্ট থাকবে, ফ্লোয়েম টিস্যুতে প্যারেনকাইমা থাকে না, এবং কাণ্ড মানে ভাস্কুলার বান্ডল সংযুক্ত। তাহলে কি তিনটাই হবে অ্যান্সার। মাইরোসিন কোষ থাকে সরিষাতে, কারণ করবিতে আমরা একাধিক স্তর বিশিষ্ট এপিডার্মিস পাই, বাকি দুইটার কোনো এক্সাম্পল দেওয়া নাই। আর হাইড্রাথোর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলা হয়, গাটেশন। কোলেটার্স তো একটা এপিডার্মিসের উপাঙ্গ, ব্যাপন অভিস্রবণ তো আসবেই না। তাহলে পত্ররন্ধ্র দিয়ে বাষ্প পানি বের হয়ে যাওয়াকে বলা হয় প্রস্বেদন, আর আমাদের হাইড্রাথোর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে আমরা কি বলবো, গাটেশন বলবো। সংজ্ঞাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমাদের টিস্যুতন্ত্র পড়া শেষ। সবার মোটামুটি ক্লিয়ার হলে চ্যাটে সি লেখো, কারণ আমাদের টিস্যুতন্ত্র আমরা অনেকেই বলি যে আপু কঠিন লাগে, পড়তে পারি না, পড়বো না, বাদ দিয়ে দিব। কিন্তু একটা কথা কি, দেখো তুমি উদ্ভিদের প্রজনন অনেক ভালো মতন পড়ে গেলা পরীক্ষার হলে, কিন্তু দেখলা এমন উদ্দীপক দিছে তুমি কোশ্চেন ধরতেই পারো নাই,
যে তুমি সব পারো, পুরা চ্যাপ্টারের একদম আগাটু মাথা, তোমার একদম কুত্তা পড়া দিছো তুমি, কিন্তু তুমি প্রশ্নই বুঝতে পারো নাই, তাহলে পুরা চ্যাপ্টার মুখস্থ থাকলেও লাভ হবে? যেমন আমাদের হলিক্রসে আমাদের একজন কেমিস্ট্রি টিচার ছিলেন, নিউটন স্যার। উনি বলতেন কি, তোমাদের কোনো কিছু বলা হলে তোমরা বলো যে স্যার কোশ্চেন ধরতে পারি না। তখন আমি বলি কি, কোশ্চেন ধরতে না পারলে নেক্সট দিন থেকে গ্লাভস পরে পরীক্ষা দিতে আসবা, তখন কোশ্চেন ধরতে পারবা, ঠিক আছে? স্যার খুবই মানে পচাইতো আমাদের। তো এরকম, এখন তুমি উদ্ভিদের প্রজনন অনেক কোপায় পড়লা, টিস্যু বাদ দিলা, পরীক্ষার হলে দেখলা যে উদ্ভিদের প্রজননের প্রশ্নই তুমি ধরতে পারতেছো না, তাহলে কি একটা বড় বিপদ হয়ে যাবে না? এই জন্য আমরা কোনো চ্যাপ্টারই পুরো বাদ দিব না, পারলে দুই একটা টপিক একটু কম পড়ে রাখতে পারো, বাট আমরা সবগুলা চ্যাপ্টারই পড়বো, ঠিক আছে? মূল কাণ্ড হিজিবিজি লাগে, ওই যে সুমনা লিখে লিখে পড়বা, লিখবা, পাশাপাশি ছবিটা দেখবা। যদি বাসায় একবার ছকগুলা লিখে আর একে প্র্যাকটিস করো, দেখবা আর জীবনেও ভুলবা না। কারণ একটা জিনিস 5 বার পড়লে তোমার যে নলেজ স্টোর হবে, ওইটা একবার লিখলে সেটা চেয়ে আরো ভালো পড়া হবে। আর তোমাদের যেহেতু তোমরা লং টাইম করোনার মধ্যে ছিলা, কোয়ারেন্টাইনে ছিলা, তোমাদের লেখার প্র্যাকটিস একেবারেই হয় নাই, তোমরা লেখা ভুলে গেছো। দেখা যাবে যে প্রথম সৃজনশীলে লিখছো 3-4 পেজ করে, পরের সৃজনশীলে লিখছো অর্ধেক পৃষ্ঠা, আর লেখা হয়ে গেছে ইসিজি কার্ভের মতো। তাহলে হবে? হবে না। তাহলে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানে সমান্তরাল বজায় রাখতে হবে। এই জন্য এখন বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করবা, ওকে? আচ্ছা, উদ্ভিদের প্রজনন, এই উদ্ভিদের প্রজনন থেকে আমাদের প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন। তার মানে আমাদের কিভাবে পরাগধানী থেকে আর কি স্পোরিয়াল কোষ এবং সেখান থেকে পরাগ রেণু তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে, এটা ভালো করে পড়তে হবে। পুং গ্যামিটোফাইট বললে কান টানলেই মাথা আসে, এরপর আমাদের কি পড়তে হবে? স্ত্রী গ্যামিটোফাইটের গঠন। ডিম্বকের গঠনটা দেখে রাখতে পারো, ওটা ছবিটা ভালো করে দেখবা, এগুলো সবগুলোরই কিন্তু ফিগার লাগবে, ঠিক আছে? ডিম্বকের প্রকারভেদটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওখানকার যে এক্সাম্পল গুলো দেওয়া আছে অনেক ছন্দ টন্দ দিয়ে তোমরা মনে রাখো, ওই এক্সাম্পল গুলো খুব ভালো মতন পড়বা, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে পড়তে হবে নিষেক। তোমাদের বইতে একদম নিষেকের হচ্ছে একদম মানে কি বলবো, 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে বর্ণনা করে দিছে, এই নিষেকটা খুব ভালো মতন পড়বা। আর লাগবে নিষেকের পরিণতি। এই যে নিষেকের পরিণতির ছক দেওয়া, ছকটা তোমরা পড়বা এমসিকিউর জন্য, আর স্পেশাল 4টার ব্যাখ্যা তোমাদের বইতে দেওয়া আছে, যেমন ডিম্বাণু থেকে ভ্রূণ, গর্ভাশয় থেকে ফল, ডিম্বক থেকে বীজ, আর সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে শস্য। এই 4টা সিকিউর জন্য পড়বা, আর নিষেকের গুরুত্ব পড়তে হবে, ঠিক আছে? তাহলে নিষেকের পরিণতির বড় ছকটা মানে একদম 3টা স্টার দিবা। বন্দুকের গুলির মিস আছে, বাট এই কোয়েশ্চেনের মিস নাই। এটা এমসিকিউ আর অ্যাডমিশনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে 4টা পরিণতি পড়বা সিকিউর জন্য, পুরো ছকটা পড়বা এমসিকিউর জন্য। কৃত্রিম প্রজনন যেগুলো আছে, ঠিক আছে, উদ্ভিদের কৃত্রিম প্রজনন, সেখান থেকে অঙ্গজ প্রজনন গুলার জাস্ট নাম পড়ে রাখবা, যে অঙ্গজ প্রজনন কি কি উপায় হতে পারে, কৃত্রিম প্রজনন কি কি উপায় হতে পারে। অঙ্গজ থেকে বিশেষ করে মূল কাণ্ড সাকার এই 3টাই বেশি আসে, বুঝছো? আহ কৃত্রিমটা তেমন আসে না, আসে হচ্ছে গিয়ে তোমার পার্থেনোজেনেসিসের এক্সাম্পল গুলা, ওখান থেকে জ্ঞানমূলকে হঠাৎ হঠাৎ করে দিয়ে দেয়, অ্যাপোস্পোরি কাকে বলে, অ্যাপোগ্যামি কাকে বলে, অ্যাগামোস্পার্মি কাকে বলে। তো দেখবা যে হঠাৎ করে এগুলা না পড়লে আসলে তোমার বলা যায় না। এই জন্য হচ্ছে গিয়ে তোমার ওই পার্থেনোজেনেসিসের যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব ভালো মতন পড়বা। আর বাকিগুলোর নাম মনে রাখবা, যে কি কি উপায়ে অঙ্গজ প্রজনন হতে পারে, কৃত্রিম অঙ্গজ প্রজনন হতে পারে, ঠিক আছে? আর তোমার লাস্টে মোটামুটি এই তো এগুলাই থাকে। কৃত্রিম অঙ্গজ প্রজননের যে স্টেপটা আছে, যে সংকরায়ন করে, জাস্ট সংকরায়নের পয়েন্ট গুলা দেখে রাখবা, যে উদ্ভিদ নির্বাচন, ইমাস্কুলেশন, ব্যাগিং, ঠিক আছে? ওই যে বললাম সৃজনশীলে তোমার কৃত্রিম প্রজনন থেকে ওই ব্রড হেডিং গুলা পড়বা, সংকরায়ন কিভাবে করা হচ্ছে আর্টিফিশিয়ালি, মেইন পয়েন্ট গুলা পড়ে রাখবা। তাহলে এই ছিল কি আমাদের উদ্ভিদ প্রজনন। তাহলে আসলে আমরা চলে যাই প্রশ্নের কাছে। এক্স হচ্ছে পরাগরেণু, পরাগনালিকা, পুং গ্যামিট, তাহলে বুঝাই যাচ্ছে এটা কাকে ইন্ডিকেট করতেছে? পুং গ্যামিটোফাইটকে। পুং গ্যামিটোফাইট, যার প্রত্যেকটা পার্টি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামিটোফাইট। ভ্রূণথলি, ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস সব আছে, তাহলে এটা কি হবে বলতো? স্ত্রী গ্যামিটোফাইট। এটারও কিন্তু প্রত্যেকটা পার্ট সেকেন্ডারি নিউক্লিয়াস ছাড়া হ্যাপ্লয়েড। আচ্ছা, ডিম্বাণু যন্ত্র কি, এটা কে অ্যান্সার করতে পারবা? একটু হ্যান্ড রেজ করো তো, তোমাদের কাছ থেকে এবার পড়া নেই। ডিম্বাণু যন্ত্র কি, কে বলতে পারবা? একটু হ্যান্ড রেজ করো, সমস্যা নেই, না পারলে আপু ঠিক করে দিব। হ্যান্ড রেজ করো, কে বলতে পারবা? একদম ইজি। আচ্ছা ঠিক আছে, নিদ্রা হ্যান্ড রেজ করেছে। নিদ্রা, তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কোন কলেজে?
আমি যশোর থেকে, সরকারি কলেজ যশোর। আচ্ছা, তুমি যশোর থেকে বলছো। দেখছো, এই যে এটাই হচ্ছে অনলাইন ক্লাসের মজা, তাই না? একটা ক্লাসে শুধুমাত্র তো আমরা ঢাকার বাচ্চা, খুলনার বাচ্চা থাকি, কিন্তু আমরা এখন সমগ্র বাংলাদেশ 5 জন পড়তেছি। যশোর থেকে আমার খুব ভালো একটা ফ্রেন্ড আছে আমার মেডিকেলের, বুঝছো? ও হচ্ছে নোয়াপাড়াতে থাকতো, এখন মনে হয় সম্ভবত ওরা নারায়ণগঞ্জে মানে কিশোরগঞ্জে চলে আসছে। আচ্ছা, যাই হোক, নিতা বলো ডিম্বাণু যন্ত্র কি? ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে, মানে ডিম্বাণু এবং তার সহকারী কোষ, এই তিনটা কোষকে মিলিতভাবে ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র বলে। ভেরি গুড। দেখো, ও কিন্তু অলমোস্ট সবগুলা পয়েন্ট উল্লেখ করছে। আমাদের ডিম্বকের মধ্যে যে নিউসেলাস কোষগুলো ছিল, সেই নিউসেলাসেরই একটা কোষ বড় হয়ে কি আমাদের ভ্রূণথলি তৈরি করে। এই ভ্রূণথলিটা কোথায় থাকে? আমাদের ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে, এটা মাস্ট বলতেই হবে। ডিম্বক রন্ধ্রের অপোজিট সাইডে না কিন্তু, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে পোলটা থাকে সেখানে আমার 3টা নিউক্লিয়াস থাকবে। একটা ডিম্বাণু, দুই পাশে সহকারী কোষ। আমি মজা করে বলি, সিনেমায় বাংলা নায়িকা আর নায়িকার দুই পাশে বান্ধবী থাকে না, নায়িকাকে খেপায়, ওই দেখ তোকে দেখতেছে। এই নায়িকা ডিম্বাণু, নায়িকার বান্ধবী সহকারী কোষ, এই 3টা নিউক্লিয়াস নিয়ে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে অংশটা থাকে তাকে বলা হয় ডিম্বাণু যন্ত্র। থ্যাংক ইউ সো মাচ নিদ্রা। তাহলে দেখো, আমরা এই পয়েন্টগুলো ভালো করে উল্লেখ করব। স্টক ও সায়ন বলতে কি বুঝো? আচ্ছা ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো? স্টক আর সায়নটা আমরা বেসিক্যালি পাই হচ্ছে জোড় কলমের বেলায়, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তাহলে তুমি প্রথমে কি লিখবা, যে স্টক ও সায়ন পাওয়া যায় কৃত্রিম অঙ্গজ প্রজনন জোড় কলম কারে। ধরো তোমাদের রাজু ভাইয়ার গাছের আম অনেক মিষ্টি, আমার গাছের আম অনেক টক, আমার মনে অনেক দুঃখ। আমি রাজু ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া আপনার গাছের একটা ডাল কি আমাকে দিবেন? ভাই বলে, হ্যাঁ শিওর সঞ্চারে, তুমি নিয়ে যাও এনি টাইম, কোনো সমস্যা নাই। আমি করলাম কি, আমি হচ্ছে কি ভাইয়ার বাসায় গিয়ে বাসায় ভাইয়ার গাছের ডাল থেকে ডাল কেটে নিয়ে আসলাম, এনে আমার গাছের সাথে জোড়া লাগাই দিলাম। কয়দিন পর দেখা গেল ওই ডাল থেকে আমার যে আমগুলা হয়েছে সেগুলো খুব মজা মিষ্টি। তাহলে দেখো, আমি যে ভাইয়ের গাছ থেকে ডাল কেটে নিয়ে আসলাম, সেই বিচ্ছিন্ন অংশটাকে আমরা বলবো সাইয়ন। আর কার গাছের সাথে জোড়া লাগালাম? আমার গাছের সাথে। তাহলে আমার জোড়া লাগানো যে গাছটা, সে গাছটাকে বলবো স্টক। ঠিক আছে? তাহলে এই যে বিচ্ছিন্ন অংশটাকে বলা হয় সায়ন, যে গাছের সাথে জোড়া লাগানো হবে তার নাম হচ্ছে স্টক। তাহলে বলো তো, এরপরে আমার যে আমগুলা হবে বা গাছের যে বৈশিষ্ট্যটা হবে, ওইটা কার উপর ডিপেন্ড করবে, সায়নের উপর নাকি স্টকের উপর? আমার এর পরবর্তীতে যে গাছটা হবে বা গাছ থেকে যে আমগুলা পাবো, তাদের বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়াটা কার মতো হবে, সায়নের মতো হবে নাকি স্টকের মতো হবে? ভেরি গুড সিপাত, সুমন, এটা কি সুমন না সুমনা? সুমনা, আচ্ছা, ইউষা, তানজিলা, ভেরি গুড, সায়নের উপর ডিপেন্ড করবে। তাসনিম, এক্সিলেন্ট। তাহলে দেখো, এক্স ও ওয়াই এর মিলন জীবজগতের উপর কি ভূমিকা পালন করে? অবশ্যই। এক্স ও ওয়াই এর মিলন বলতে বোঝানো হয়েছে নিষেক। তাহলে আমরা এখানে নিষেকের তাৎপর্য সুন্দর করে লিখে দিব, যে নিষেকের ফলেই আমাদের ভ্রূণ ডিম্বাণু তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, সে ভ্রূণ থেকে নতুন গাছের উৎপত্তি হচ্ছে, বীজ থেকে তোমার আমরা নতুন গাছ পাচ্ছি, এরপর আমরা গর্ভাশয় থেকে যে ফল পাই, সে ফলই আমাদের জীবজগতের খাদ্য সরবরাহ করছে, আমরা শস্য দানা থেকে অনেক রকম খাবার পাচ্ছি। যদি নিষেক না থাকতো, আমাদের ডিম্বাণুও তৈরি হতো না, বীজও তৈরি হতো না, আমাদের শস্যও পাইতাম না। এভাবে করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এক্স ও ওয়াই এর মিলন, দ্যাট মিনস শুক্রাণু ডিম্বাণুর মিলন ব্যতীত কি আর কোনো ব্যতিক্রমী উপায় উদ্ভিদের প্রজনন সম্ভব? অনেকে এখানে শুধুমাত্র পার্থেনোজেনেসিস লেখে, বাট না, আমাদের কিন্তু অযৌন প্রজননেও কিন্তু আমাদের পুং গ্যামেটোফাইটের শুক্রাণু আর স্ত্রী গ্যামেটোফাইটের ডিম্বাণুর মিলন হয় না। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে লিখবো। প্রথমে লিখবো অযৌন, একটা হচ্ছে স্পোরের মাধ্যমে হতে পারে, আরেকটা দেহ অঙ্গের মাধ্যমে হতে পারে। এই দেহ অঙ্গের মাধ্যমে আবার কি কি আছে? স্বাভাবিক অঙ্গজ প্রজনন আর হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। এগুলা নামগুলা খুব সুন্দর করে লিখে দিবা। আর লিখবা হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে? তাহলে এক্সাম্পল সবগুলো মনে না থাকলে কোনো সমস্যা নেই, জাস্ট তুমি সবগুলোর নাম টাচ করে একটা করে এক্সাম্পল দিয়ে দিবা। শেষ। পরের প্রশ্নটা দেখো, চিত্র 1 কিসের বলো তো? এটা এটা হচ্ছে একটা পরাগ রেণুর ছবি, যেখান থেকে মাত্র পরাগ নালিকা নির্গত হচ্ছে। আর চিত্র 2 হচ্ছে আমাদের কিসের ছবি? একটা ভ্রূণথলির ছবি। সেকেন্ডারি নিউক্লিয়াস বলতে কি বুঝো? এই যে আমাদের ভ্রূণথলি, আমাদের ভ্রূণথলির প্রত্যেকটা মেরুতে আগে চারটা চারটা করে নিউক্লিয়াস ছিল। এখন ধরো উপরের পরিবারে ঝগড়া লাগলো, ওরা ওদের এক ছেলেকে ত্যায্য পুত্র করে দিল। নিচের পরিবারে ঝগড়া লাগলো, ওরা ওদের এক কন্যাকে ত্যায্য কন্যা করে দিল। তখন এই ত্যায্য পুত্র ত্যায্য কন্যা বিয়ে করে সুখের সংসার করতে থাকলো। তাহলে এই যে ভ্রূণথলির দুই মেরুর মাঝামাঝি অংশে যে দুটি ডিপ্লয়েড নিউক্লিয়াস একত্রে অবস্থান করে, তাদেরকে আমরা কি বলি? সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস। পুং গ্যামেটোফাইট বলতে কি বুঝো? আমরা জানি, আমরা একটু আগে পড়ছি, পরাগ রেণু, নালিকা নিউক্লিয়াস থেকে যে পরাগ নালিকা তৈরি হবে, এরপর হচ্ছে গিয়ে তোমার
পুং গ্যামিট বা শুক্রাণু, এই সবগুলা মিলিতভাবে আমাদের কি গঠিত হয়? পুং গ্যামিটোফাইট গঠিত হয়। চিত্র 1-এর পরিস্ফুটনের ধাপ ব্যাখ্যা করো। তাহলে এখানে কি আছে? তোমার ধাপগুলো কি কি? আমার হচ্ছে কি কিভাবে আমার শুক্রাণু বা গ্যামেটটা তৈরি হচ্ছে। তাহলে একদম সিরিয়াল ওয়াইজ আমাদের শুরু করতে হবে, যে আমাদের যে পুংকেশর, পুংকেশরের যে পরাগধানী, এখানকে আমরা কি করি? পরাগধানীটা 4 কোণা বিশিষ্ট হয়। প্রতিটা কোণায় কি থাকবে? আর কি স্পোরিয়াল কোষ থাকবে। সেখান থেকে জনন মাতৃকোষ, যেটা মিওসিস প্রক্রিয়ায় 4টা পরাগরেণু তৈরি করে। এরপর পরাগরেণুর গঠনগুলো সুন্দর করে লিখে দিবা, একদম শর্টকাটে যতটুকু লেখা যায়, এবং ফিগার মাস্ট তোমাকে আঁকতেই হবে। চিত্র 1 ও 2 উদ্ভিদের যৌন জননের জন্য অপরিহার্য অংশ। কেন? কারণ চিত্র 1 থেকে আমরা কি পাচ্ছি? পরাগরেণু মাইটোসিস করে 2টা শুক্রাণু তৈরি করে। আর চিত্র 2 কি করে? চিত্র 2 থেকে আমরা ডিম্বাণু পাই। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন মানে কি? নিষেক। তাহলে তুমি এখানে নিষেক প্রক্রিয়াটা সুন্দর করে বর্ণনা করে দিবা। বর্ণনা করে নিচে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে যে যদি চিত্র 1 কিংবা চিত্র 2 থেকে আমরা শুক্রাণু বা ডিম্বাণু না পেতাম, তাহলে কখনোই নিষেক সম্ভব হতো না, উদ্ভিদের যৌন প্রজননও সম্ভব ছিল না। কাজেই বলা যায় চিত্র 1 ও 2 উদ্ভিদের যৌন প্রজননের জন্য অপরিহার্য অংশ। কারণ তোমাকে তো নিষেক করে দেখায়, তোমাকে দেখাইতে হবে যে কোথায় ওরা ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের ফিগার লাগবে। এবং তোমাদের এই চ্যাপ্টারে যে ফিগার গুলো আছে, স্পেশালি ডিম্বকের একটা ছবি আছে, নিষেকের একটা ছবি আছে, এই ছবিগুলো খুব ভালো মতন দেখে যাবা। কারণ তোমাদের উদ্দীপকে এই ছবিগুলো দিয়ে এবিসিডি দিয়ে দিবে, তারপর প্রশ্ন করবে। আর তোমরা তখন না পাইরা আশে পাশে উপরে নিচে দোস্ত এ কি লিখছে, দোস্ত বি কি লিখছে, আরে আমি তো বি কে ভুলে ডিম্বাণু লিখে ফেলছি, বি কি সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এরকম দেখবা গতে মারা খাইলে ঘতে মারা খাবা। মিলাই নিবা, মিলানো ভালো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ঠিক আছে, তুমি ফ্রেন্ডের সাথে মিলাবা, বাট খুবই টেকনিক্যালি তোমাকে এই ব্যাপারে যথেষ্ট ক্রিয়েটিভ হতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি কিছুই পড়া না যাও পরীক্ষার হলে, তোমার ফ্রেন্ডকে তুমি জিগাইলা, দোস্ত আহ কি বলে এটাকে, আহ নালিকা নিউক্লিয়াস কাকে বলে দোস্ত? তখন তোমার ফ্রেন্ড তোমাকে বলতেছে যে আমাদের পরাগরেণুর যে নিউক্লিয়াস, সেটা মাইটোসিস করে 2টা নিউক্লিয়াস তৈরি করে, একটা জনন একটা নালিকা নিউক্লিয়াস। তুমি যদি একবার পড়ে আসো, তুমি কিন্তু সংখ্যাটা শুনে বুঝতে পারবা, তোমার মনে পড়বে। আর তুমি যদি জীবনও বই না উল্টাও, কি কইলি দোস্ত, কি কইলি, পরাগরেণু মাইটোসিস করবে কেন, পরাগরেণু তো করবে মিওসিস, এই তুমি শেষ। এই জন্য তোমরা মিলাবা, বাট তোমার নিজের ওই ব্যাপারে কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। এবং তোমরা জাস্ট চাইলে এগুলা মিলাই নিতে পারো যে এবিসিডি কি বুঝাইছে। কারণ বোর্ডের প্রশ্নগুলো খুবই অস্পষ্ট হয়, ছবি দেখে অনেক সময় বোঝা যায় না কোনটা এ কোনটা বি। এখন বলবা যে আপু আমাদের চোরা চোরা আমি শিখাইতেছে, চুরি করা শিখাইতেছে না, আমি তোমাদের টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি। ওকে, তাহলে বীজে এরিল নামক তৃতীয় স্তর থাকে কোনটিতে? কে বলতে পারবা এরিল কাকে বলে? হ্যান্ড রেজ করো, দেখি তোমাদের নলেজ কেমন। কিসমে কিতনা হ্যায় দাম, বলো এরিল কাকে বলে, কে বলতে পারবা? খুবই ইজি, কিন্তু হঠাৎ করে বললে আমরা পারি না যে বইয়ের কোন চিপা থেকে এরিল দিছে। কে বলতে পারবা এরিল কাকে বলে? আপু, দ্য লিটল মারমেইডে একটা প্রিন্সেস ছিল, ওর নাম ছিল এরিয়াল। না, এরিল এরিল। হ্যাঁ, কোন উদ্ভিদ থেকে আমরা তো জানি, বাট এরিল জিনিসটা কি কেউ বলতে পারবা? কি ব্যাপার, শুধু নিদ্রাই হ্যান্ড রেজ করে, আর কেউ কি বলতে চাও না? সবাই ঘুমায় গেছো? আচ্ছা ঠিক আছে, নিদ্রা তোমাকেই পারমিট করলাম, বলে ফেলো এরিল কাকে বলে। আসসালামু আলাইকুম। আরে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো আপু, তুমি একবার শান্তি বর্ষণ করেছো আমার উপর, আর লাগবে না। ফলত্বক এবং বীজত্বকের মাঝে যে ভোজ্য অংশটা থাকে ওইটাকে মূলত এরিয়েল বলা হয়। আচ্ছা, ফলত্বক বীজত্বকের মাঝখানে আমরা এইভাবে বলতে পারি। আবার দেখো, আমাদের নিষেকের সময় কোনটা বীজে পরিণত হয় বলো তো? ডিম্বাণু, গর্ভাশয় না ডিম্বক? ডিম্বক। ডিম্বক। তাহলে সাপোজ এটা ছিল আমাদের কি, সেই ডিম্বক, এটা ছিল আমাদের ভ্রূণথলি। তাহলে আমাদের এই যে তোমার এটার পাশে তো কি গঠিত হয়, এটা ছিল কি আমাদের তোমার ডিম্বক ত্বক, বহিত্বক আর হচ্ছে অন্তত্বক। তাহলে এই যে আমাদের ডিম্বক ত্বক ছিল, এটাই তো আমাদের কি বীজত্বক হয়ে যাবে না? 2টা বীজত্বক, বহিত্বক আর অন্তত্বক। তাহলে এই বহি আর অন্তত্বক ছাড়াও আমাদের তৃতীয় আরেকটা স্তর থাকে, তুমি যেটা বললা ভোজ্য অংশ। এই তৃতীয় স্তরটাকে আমরা কি বলি? এরিল বলি। তাহলে আমরা কোন গাছে পাবো বলো তো এরিল? লিচু, শাপলা। লিচু, শাপলা, কাঠলিচু, জায়ফল। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নিদ্রা। সবাইকে অ্যান্সার করতে হবে, না পারলে সমস্যা নেই, আপু বকা দিব না। এরপর আমি কিন্তু র্যান্ডম তোমাদের আনমিউট করাবো, তোমাদেরকে আর জিগাবো না। আচ্ছা, অ্যাপোস্পোরি প্রক্রিয়া উৎপন্ন উদ্ভিদ, অ্যাপোস্পোরি মানে কি দেখো, আমাদের যে তোমার নিউসেলাস টিস্যুটা ছিল ওটা তো ডিপ্লয়েড ছিল। তাহলে আমাদের এই যে তোমার গর্ভাশয়ের যে ডিপ্লয়েড কোষগুলা, সেখান থেকে আমাদের কি একটা তোমার ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হলো, উইদাউট এনি মিওসিস। মাইটোসিস করে কি হলো, একটা ডিপ্লয়েড ভ্রূণথলি গঠিত হলো। তাহলে সেখান থেকে আমার যে ডিম্বাণু তৈরি হবে, সেই ডিম্বাণুটাও ডিপ্লয়েড হবে। তাহলে ও যদি নিষেক ছাড়ে একটা ভ্রূণ তৈরি করে,
তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপোস্পোরি। মোট কথা নর্মালি আমাদের হ্যাপ্লয়েড শুক্রাণু আর হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলিত হয়ে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি করে বা জাইগোট তৈরি করে, হোয়াট এভার। কিন্তু এখানে আমার কোনো নিষেকই হচ্ছে না, আমার ভ্রূণথলিটাই ডিপ্লয়েড হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণুটাও ডিপ্লয়েড হচ্ছে, ওইটাই মাইটোসিস করে করে আমার জাইগোট বা ভ্রূণ তৈরি করবে। তাহলে ডিপ্লয়েড মানেই ওরা হচ্ছে কি মাতৃ উদ্ভিদের মতো হবে এবং উর্বর হবে। অলওয়েজ মনে রাখবা যে হ্যাপ্লয়েড গুলো অনুর্বর হয়, ডিপ্লয়েড গুলো উর্বর হয়। তাহলে উত্তর কি হবে? 1 ও 2। সরিষা উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি গর্ভাশয় অধিগর্ভ, এস্টিভেশন কুইকানশিয়াল, আমরা আগের দিনই পড়ছিলাম কুইকানশিয়ালটা কেমন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ডিম্বক বক্রমুখী, তিনটাই হবে। সরিষা উদ্ভিদের মধ্যে তিনটাই, এখানে 7 আর 8 দেখছো মিক্সড করে অ্যান্সার কোশ্চেন করছে, 7 আর 8 মিক্সড করে কোশ্চেন করছে। ভ্রূণথলির অংশ সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, নিউসেলাস থাকে না, ডিম্বাণু থাকে। আমরা তো জানি নিউসেলাস থেকেই তো ভ্রূণথলি তৈরি হয়, তাহলে ওটা কি ভ্রূণথলির অংশ হবে? ত্রিমিলন। আচ্ছা, ত্রিমিলন জিনিসটা কি ছিল? আমরা বলেছিলাম যে ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের নায়িকার বাসা, এই যে দেখো নায়িকা, নায়িকার দুই পাশে বান্ধবী। এখন নায়িকাকে রেস্কিউ করতে কে আসবে? নায়ক আর নায়কের বন্ধু আসবে। তাহলে আমরা কি জানি যে আমাদের যে পরাগরেণু জনন নিউক্লিয়াস ছিল, এটা মাইটোসিস করে দুইটা তৈরি করে শুক্রাণু, একটা নায়ক, নায়কের বন্ধু। তাহলে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হয়ে গিয়ে কি তৈরি করে? আমাদের সিনগ্যামি করে, যার মাধ্যমে জাইগোট হয়। ওই যে নায়কের বন্ধু ছিল আরেকটা শুক্রাণু, এই সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষেক করে তৈরি করে ট্রিপ্লয়েড শস্য। তাহলে ত্রিমিলন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা শুক্রাণুর মিলন। তাহলে উত্তর কি হবে? গৌণ নিউক্লিয়াস, বাকিগুলো আসবে না। পরাগ তালিকা দেখছো আমাদের ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করতে পারে, ত্বক দিয়ে প্রবেশ করতে পারে, মূল দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে ত্বক মানেই হচ্ছে গিয়ে মেসো, মেসো মানেই স্কিন ইন্ডিকেট করে, মূল মানেই হচ্ছে ক্যালাজো, আর রন্ধ্র মানেই পোর, পোরো। তাহলে দেখো তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে, ডিম্বক ত্বক দিয়ে মেসোগ্যামি, মূল দিয়ে ক্যালাজোগামী, রন্ধ্র দিয়ে পোরোগামী। দেখছো এই প্রশ্নটা কিন্তু খুবই টেকনিক্যাল, তুমি যদি উল্টাপাল্টা সিরিয়াল করো তাহলে কিন্তু হবে না। আর এন্ডোস্পার্ম থেকে আমরা কি পাচ্ছি? নিঃশেষ হয়ে গেলে অসস্যল বীজ পাই। এই যে ধান, গম, ওরা কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় গাছটা, ওরা ভ্রূণকে পুষ্টি দিতে দিতে শেষ হয়ে যায় না। এগুলা কিন্তু ফল না, এগুলা কিন্তু শস্য, ধান গম যেগুলো আমরা খাই। আর ছোলা, মটর, শিম এরা হচ্ছে ফল, এদের হচ্ছে গিয়ে তোমার শস্যটা ভ্রূণকে পুষ্টি দিতে দিতে শেষ হয়ে যায়, যার কারণে এদের শস্যটাকে আমরা আর পাই না। তাহলে এন্ডোস্পার্ম বা যেটাকে আমরা বলছি শস্য, এটা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে যে বীজটা পাবো তাকে আমরা বলি অসস্যল বীজ। শাকার দেখছো কলা পুদিনা হবে, কারণ ডালিয়া কি দিয়ে করে? মূল দিয়ে প্রজনন করে। আর পরাগরেণু নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে? নালিকার জনন নিউক্লিয়াস। অপত্য নিউক্লিয়াস বলতে দুনিয়াতে কিছু নাই। তাহলে এই ছিল মোটামুটি কি আমাদের উদ্ভিদের প্রজনন। তাহলে বোঝা গেছে তো না একটু হলেও? উদ্ভিদের প্রজনন আমরা সেই ক্লাস 8 থেকে পড়তেছি, সেম জিনিসগুলা 9-10-এ, সেম জিনিসগুলা ইন্টারে, জাস্ট বাড়তি পার্থেনোজেনেসিস অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে আমরা ওইগুলা ভালো করে পড়ে ফেলবো। তাহলে তোমাদেরকে একটা ব্রেক দেই, এখন 10টা 52 বাজে, আমরা 5 মিনিট ব্রেকে চলে যাই, 10টা 57-তে শুরু করব। ও 53 বেজে গেছে না? তাহলে 58 দিয়ে দিই। তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসতে চাইলে সাড়া দিয়ে আসতে পারো। ঠিক আছে, ব্রেকফাস্ট যারা এখনো করো নাই, চা কফি বানায় এখনই ব্রেকফাস্ট করতে বসো। ঠিক আছে।
ওকে, আমাদের তাহলে ব্রেক টাইম শেষ। আমরা এখন শুরু করব হচ্ছে পরিপাক ও শোষণ। তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নাই, মানে কোনগুলা পড়বা কি না পড়বা, কারণ সবই ইম্পর্টেন্ট। কারণ পুরো চ্যাপ্টার জুড়েই তো আছে পরিপাক, তাই না? তো আমাদের তো অ্যাকচুয়ালি পরিপাকের সবগুলা বিক্রিয়াই পড়তে হবে। তবে ধরেই যে জিনিসটা আমরা ইজি করার জন্য পড়বো সেটা হচ্ছে আমাদের পরিপাকের যে ছকটা দেওয়া আছে, এনজাইমের একটা বড়সড় ছক দেওয়া আছে না আমাদের বইতে, এই ছকটা পড়ে ফেলবা। এই ছকটা পড়ে ফেলে হবে কি আমাদের একদম পুরা পরিপাকটা পড়া হয়ে যাবে। এই যে দেখো কোন ছকটার কথা আমি বলছি, তোমাদের দেখাই দিচ্ছি। এই যে দেখো এই ছকটা, এই ছকটাতে একসাথে কি দেওয়া হয়েছে আমাদের, একদম তোমার মুখবিবরে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, এরপর হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক দিয়ে দিছে। তাহলে তোমাদের বইতে আজমল স্যার করছেন কি একই বিক্রিয়াগুলা বারবার বারবার করে লিখছেন, একবার অগ্নাশয় লিখছেন, একবার ক্ষুদ্রান্তে পরিপাকের বেলায় লিখছেন। তো এতবার একই বিক্রিয়া না পড়ে আমরা যদি এই ছকটা খুব সুন্দর করে পড়ে ফেলি, তাহলে দেখবা আমাদের এই পুরা চ্যাপ্টারেরই মোটামুটি বিক্রিয়াগুলো পড়া হয়ে গেছে। ঠিক আছে? আর এখান থেকে দেখবা কিছু এক্সের জিনিসপাতি আছে, যেমন ধরো এই যে প্রোটিন পরিপাককারী অনেকগুলা এনজাইম আছে এখানে, এরপর লাস্টে নিউক্লিক অ্যাসিডের অনেকগুলা পরিপাককারী এনজাইম আছে। এখান থেকে যদি বেশি মনে না থাকে প্রথম 3টা বা 4টা লেখার চেষ্টা করবা আর কি। মানে তোমাকে মেইন মেইন বিক্রিয়াগুলো এখানে রাখতেই হবে, প্রধান প্রধান বিক্রিয়াগুলা যেগুলা। তাহলে আমরা কি করব, ধরেই প্রথমে হচ্ছে গিয়ে এনজাইমের ছকটা পড়বো। এরপরে দ্বিতীয়ত যেটা আমাদের পড়তে হবে, এনজাইমের ছক মানে তো বুঝতেই পারতেছো, মুখবিবর, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র, এই 3 জায়গায় পরিপাক খুব ভালো মতন আমাদেরকে নলেজ রাখতে হবে। এরপরে হচ্ছে কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, যেমন পেরিস্টালসিস কাকে বলে, এরপর বোলাস কাকে বলে, কাইম কাকে বলে, এরপর হচ্ছে ইমালসিফিকেশন বলতে কি বুঝো, এই জিনিসগুলো একদম মাথায় গেঁথে ফেলতে হবে, যাতে করে হঠাৎ করে আসলে আমরা আকাশ থেকে না পড়ি। এরপরে পড়তে হবে যকৃৎ, 3টা স্টার। যকৃৎকে কেন জৈব রসায়নগার বলা হয়, যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা ব্যাখ্যা করো। ওইখানেই মারাত্মক মারাত্মক কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? যেমন গ্লুকোজ কিভাবে সঞ্চয় বিপাক হচ্ছে, আমিষ কিভাবে সঞ্চয় বিপাক হচ্ছে, হিমোগ্লোবিনের ভাঙন, এগুলো একদম পেট প্রশ্ন। এগুলা তোমাদের আলাদা করেও দিতে পারে, আবার একসাথেও দিয়ে দিতে পারে পুরা বড় প্রশ্নটা, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আমাদের অগ্নাশয়। অগ্নাশয় থেকে আমাদের 2 ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসে। একটা হচ্ছে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি ব্যাখ্যা করো, আরেকটা আসে অগ্নাশয় রস থেকে, যে অগ্নাশয় থেকে তো আমরা 2 ধরনের রস পাই। একটা হচ্ছে ক্ষারীয় তরল, যেটা আমাদের পাকস্থলীর অম্লীয় খাবারকে ক্ষারীয় পরিবেশে রূপান্তর করে, আরেকটা হচ্ছে পরিপাকের জন্য এনজাইম। তাহলে কোনটা কখন কাজে লাগতেছে, কোনটা কি জিনিস, এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। আর আসবে হচ্ছে অগ্নাশয়ের যে 4টা কোষ আছে অন্তঃক্ষরা গ্রন্থির, ওই 4টা কোষের ক্ষরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো গ্যাস্ট্রিক গ্রন্থির কাছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে 3টা স্টার দিবা, ওর 4টা কোষ এবং প্রতিটা কোষের আলাদা আলাদা করে ক্ষরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্নায়ুতন্ত্রটা বেসিক্যালি আসে না, পরীক্ষায় আসে হরমোন, ঠিক আছে? স্পেশালি আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত যে হরমোন আছে আর আমাদের ডিউডেনাম থেকে নিঃসৃত যে হরমোন আছে, এই হরমোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হরমোনগুলো এবং প্রত্যেকটার কি কাজ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এই হরমোনগুলো এবং প্রত্যেকটার কি কাজ একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে আসে কি, এরপরে চলে আসে হচ্ছে আমাদের বৃহদন্ত্র। বৃহদন্ত্র থেকে বেসিক্যালি ওখানে যে তোমার ইয়া থাকে, কি বলে ওটাকে, গবলেট কোষ থাকে, এটা খুব ভালো মতন মনে রাখবা। তবে খাদ্যবস্তুর শোষণ লাগবে, এই যে বিলাসে যে খাদ্যবস্তুর শোষণ হচ্ছে, এটা কিন্তু মাঝে মধ্যে আমাদের সৃজনশীল পরীক্ষায় দিয়ে দেয়। আর আসবে আমাদের স্থূলতা থেকে বিএমআই। স্থূলতার কারণ প্রতিকার মনের মাধুরী ক্যাটরিনা মিশে লিখতে পারবা, বাট বিএমআই এর ছক তো আর বানাইতে পারবা না, তাই না? এই জন্য বিএমআই সূত্রটা, ওজনকে যে আমরা হাইট স্কোয়ার দিয়ে ভাগ করি, আর হচ্ছে বিএমআই চার্টটা খুব ভালো মতন পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই টপিকগুলো আমরা পড়লে অলমোস্ট আমাদের সিকিউর সবগুলো টপিকই কিন্তু কভার হয়ে গেল। তাহলে আসো আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নতে। দেখো, ভাত রুটি আলু তার মানে কি, এটা বোঝাইছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজে রূপান্তর হলো। মাছ মাংস ডিম তার মানে এখানে বোঝানো হয়েছে আমিষ, এরা কিসে রূপান্তর হলো, অ্যামাইনো অ্যাসিডে। মাখন চর্বি তেল মানে কি লিপিড, এই লিপিড রূপান্তরিত হলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে। তার মানে পরিপাকের পর একদম সরলতম রূপগুলো দেখানো হয়েছে ছকের মধ্যে। পাচক রস কাকে বলে, পাচক রস মানেই হচ্ছে উৎসেচক বা এনজাইম। তাহলে যে সকল রসের উপস্থিতিতে বিভিন্ন জটিল খাদ্যবস্তু বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার শেষে দেহের গ্রহণ উপযোগী সরল দ্রবণীয় শোষণযোগ্য অবস্থায় রূপান্তরিত হয়, তাদেরকে আমরা পাচক রস বলি। যকৃৎকে কেন জৈব রাসায়নিক কারখানা বলা হয়, দেখবা তোমাদের বইতে যকৃতের প্রথম প্যারাতে খুব সুন্দরভাবে লেখা আছে যে আমাদের দেহের যত গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া আছে, সঞ্চয় বিপাকীয় ভূমিকা আছে, তার সবগুলোই অধিকাংশই যকৃতে সংগঠিত হয়। যকৃৎ আমাদের মায়ের মতো,
আমাদের মা কি করে, রান্না বান্না করে আমাদের সব ভাই বোনকে খাবার সার্ভ করে, এক্সেস খাবারটা আইদার নিজে খেয়ে ফেলে বা ফ্রিজে রেখে দেয়। আমাদের যকৃৎ করবে কি, পরিপাকের পর সব খাদ্যসারগুলো আমাদের যকৃতের কাছে আসবে, যকৃৎ পুরা বডিতে ইকুয়ালি সেই খাবারগুলো ডিস্ট্রিবিউট করবে, দেন এক্সেস খাবারটা নিজের মধ্যে জমা করে রাখবে। ঠিক আছে? উদ্দীপকের কোন গ্রুপ হতে কিভাবে খাদ্য উপাদান রক্তে প্রবেশ করে? তাহলে আমাদের খাদ্য উপাদান রক্তে কিভাবে প্রবেশ করবে? আমরা কি জানি যে আমার খাবারটা প্রথমে কি আসলো, আমাদের পরিপাক নালীর মধ্য দিয়ে গেল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্রে, ডিউডেনাম, জেজুনাম। এই পরিপাক নালীতে আসা মানে কি হচ্ছে, খাবারের পরিপাক হচ্ছে। এবার পরিপাক হওয়ার পর আমার খাবারটা কিন্তু কোথায় আছে, ক্ষুদ্রান্ত্রের লুমেনে আছে। লুমেনে থাকা মানে ক্ষুদ্রান্ত্রের যে নালী, নালীর মধ্যে আছে। এইটা এবার সেই নালী থেকে ক্ষুদ্রান্ত্রের যে এপিথেলিয়াম কোষ, এন্টারোসাইট, সেখানে প্রবেশ করবে। সেই এন্টারোসাইট থেকে আমার খাবারটা কোথায় চলে যাবে, হেপাটিক পোর্টাল শিরা। ঠিক আছে? এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে আমাদের রক্তে, এবং সেখান থেকে কি করবে বলতো, আমাদের কোষে কোষে আমার এই খাবারটা পৌঁছে যাবে। তাহলে দেখো, আমার খাদ্য উপাদানটাকে যদি ক্ষুদ্রান্ত্রের লুমেন থেকে কোষে পৌঁছাতে হয়, তাহলে তাকে মাস্ট রক্তে প্রবেশ করতেই হবে, এবং এই রক্তে প্রবেশ করার প্রক্রিয়াটাকে আমরা বলি শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে কিভাবে আমার এই যে ক্ষুদ্রান্ত্রের ভিলাস একক যেটা, সেই ভিলাসের কোষ থেকে আমার খাবারটা পোর্টাল শিরায় প্রবেশ করতেছে, এই প্রক্রিয়াটাই তোমাকে বর্ণনা করতে হবে। ঠিক আছে? তাহলে আসো, তোমরা যারা যারা উন্মেষে ক্লাস করেছো বা যাদের কাছে মেডিট্রিক্স আছে, দেখবা এই শোষণ প্রক্রিয়াটা অনেক সুন্দর করে ফ্লো চার্ট দিয়ে দেওয়া আছে। তারপর আমি তোমাদেরকে একটু বুঝাই দিয়ে আসো। তাহলে প্রথমে আমরা যদি শর্করার কাছে আসি, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে খাবারটাকে ভিলাসের এপিথেলিয়াম থেকে পোর্টাল শিরায় পাঠাইতে হবে, আইদার শক্তি খরচ করে কিংবা শক্তি ছাড়া। তাহলে আমরা ওদেরকে দুই গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে গ্লুকোজ আর আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ। এই গ্লুকোজ গ্যালাক্টোজ যখন আমাদের ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াম থেকে পোর্টাল শিরায় প্রবেশ করবে, তখন ওদের শক্তি লাগে, এটিপি লাগে। আর এটিপি মানেই আমার এনজাইম হচ্ছে কাইনেজ, আর এই শোষণ পদ্ধতিটাকে আমরা কি বলবো, সক্রিয় শোষণ। ঠিক আছে? ওরা হচ্ছে কি করবে, পোর্টাল শিরা থেকে যকৃতে, সেখান থেকে ওরা হৃৎপিণ্ডে চলে যাবে বা কোষে কোষে পৌঁছাবে। আর বাকি থাকে হচ্ছে ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। এদের কোনো শক্তি মুক্তি লাগে না, ওরা নিষ্ক্রিয়, তার মানে ব্যাপন পদ্ধতির মাধ্যমে কি করবে, পোর্টাল শিরায় প্রবেশ করবে। 2 নম্বরে চলে আসো আমিষের কাছে। আমিষ মানে কি, অ্যামাইনো অ্যাসিড। আমরা দুই প্রকার অ্যামাইনো অ্যাসিড আমাদের খাবারে পাই, ডি অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড। তাহলে ডি দিয়ে হচ্ছে ডিফিউশন, ডি দিয়ে হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড। তাহলে মনে রাখবা, ওরা ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে পোর্টাল শিরায় প্রবেশ করে। তাহলে আর বাকি থাকে এল, ওদের অবশ্যই শক্তি লাগবে, তাহলে ওরা সক্রিয় শোষণ পদ্ধতিতে প্রবেশ করবে। এইবারে আসো চর্বির কাছে। মোটা মানুষ মানেই ঝামেলা, তাই না? এই যে আমি আমার পছন্দ মতো ড্রেস পরতে পারি না মোটা হওয়ার জন্য, এবং আমরা যে মেডিকেলে পড়তেছি, মেডিসিনের প্রত্যেকটা ডিজিজের 1 নাম্বার রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। হাইপারটেনশন বলো, ডায়াবেটিস বলো, এরপর হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজম বলো, প্রত্যেকটা রোগেরই 1 নাম্বার কারণ হচ্ছে ওবেসিটি। এই জন্য আসলে শুধুমাত্র স্টাইল করার জন্য না, আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু বডি ফিট রাখা দরকার। তার মানে তুমি কি এখন কিটো কইরা একদম ক্যাটরিনা কারিনা হয়ে যাবা, ভাতটা বাদ দিয়ে দিবা? না, এই কাজটা কখনোই করবা না, একেবারে কখনোই ভাত বাদ দিবা না। কারণ আমাদের বডিতে কিন্তু শর্করার ডেফিসিয়েন্সিতে সবার প্রথমে এফেক্টেড হয় কিন্তু আমাদের ব্রেইন। এটা আমি সব সময় বলি যে আমাদের ব্রেইনকে এত কষ্ট দিবা না, বেচারা নিউরন শুধু একটু গ্লুকোজ চায়, ওকে একটু গ্লুকোজ দাও। তাহলে আমাদের হচ্ছে এসব কিটো ফিটো না করে, তোমাদের এখন পড়াশোনার বয়স, খালি পড়বার খাবা। ঠিক আছে? এখন বলো আপু আপনি মোটা দেখে আপনি আমাদেরকে ডিমোটিভেট করতেছেন। আর যদি কন্ট্রোল করতে চাও, ধরো দুপুরে 2 প্লেট ভাত না খেয়ে 1 কাপ ভাত আর বেশি বেশি সবজি বা ফিশ বা মিট যেটাই থাকে খাবা। আর রাতের বেলা ধরো অল্প একটু ভাত নিয়ে বেশি বেশি করে চিকেন বা ভেজিটেবল যেটা থাকে খাবা। একেবারেই ভাত বাদ দিয়ে দেওয়া মানে কিন্তু বডির অনেক বড় ক্ষতি করা। আর আমরা যে ভাতের পরিবর্তে রুটি খাই, রুটিতে আরো বেশি ক্যালোরি, দুইটাই তো শর্করা, তাই না? এই জন্য একদম ব্যালেন্সড ডায়েট খেতে হবে। অল্প ভাত খেয়ে তোমরা বেশি বেশি করে সবজি টবজি খাও, ঠিক আছে? বেশি বেশি করে ফ্রুটস খাও, কিন্তু একেবারেই ভাত বাদ দেওয়া যাবে না। আর এক্সারসাইজ করতে হবে মাস্ট। খাবারের চেয়েও কিন্তু বেশি ইফেক্টিভ হচ্ছে এক্সারসাইজ। তুমি ঘুমানোর আগে যদি 30 মিনিট এক্সারসাইজ করো বা ডেইলি একটু হাঁটো, ওটা কিন্তু খাবার কন্ট্রোল করার চেয়ে আমাদের অনেক বেশি কাজে দেয়।
তোমাদের এখন পরীক্ষার সামনে, এখন এত স্বাস্থ্য মেনটেনের দরকার নাই, আগে পরীক্ষাটা দাও, ভালো একটা জায়গায় সেটেল হবা, চান্স পাও, তারপরে ধুমায়া এসব করবা। তখন তো আর কাজ নাই, তখন দেখবা 3-4 মাস ছুটি পাচ্ছ, বসে বসে খালি ইউটিউব গুতাবা আর এগুলা দেখবা। আমি যখন মনে আছে আমার মেডিকেলে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়েছিল 7ই অক্টোবর, আমার রেজাল্ট দিছে 10ই অক্টোবর, আর আমাদের ক্লাস শুরু হয়েছিল জানুয়ারির 10 তারিখে। তো মাঝে আমি মোটামুটি 3 মাস বা 2.5 মাসের মতো লম্বা একটা ছুটি পাইছিলাম। তো ওই ছুটির মধ্যে কি করব না করব চিন্তা করতেছি, ইউটিউবে ভিডিও দেখতাম, 7 দিন রূপচর্চার ভিডিও, এরপরে 7 দিন মেকআপ টিউটোরিয়াল, 7 দিন হচ্ছে বিভিন্ন রকম ডিআইওয়াই ভিডিও, এরপরে কিছুদিন পর্যন্ত দেখছিলাম হচ্ছে গিয়ে কি বলে এই ডায়েট কন্ট্রোলের ভিডিও। আরে দেখায় যে যেটাই খায় বলে চিকন হয়ে যায়, জিরা পানি খাইলে চিকন হয়ে যায়, এটা খাইলে চিকন হয়ে যায়। পরে আলটিমেটলি দেখছি যে লেজার টাইম কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঘুমানো। এরপরে আমি ঘুমায় ঘুমায় আমার বন্ধ পার করছি। তো তোমরা অনেক সময় পাবা ইনশাল্লাহ, এখন পড়াশোনা করো। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের চর্বির ক্ষেত্রে জিনিসটা কি হয়, ধরো এটা হচ্ছে একটা ভিলাস, আমাদের ক্ষুদ্রান্ত্রের একক, এটা হচ্ছে একটা ভিলাস। তাহলে আমাদের ভিলাসের কি থাকে, আমাদের কলামনার এপিথেলিয়াম থাকে। কি থাকে বলতো? কলামনার এপিথেলিয়াম থাকে। তাহলে এই যে আমাদের কলামনার এপিথেলিয়ামের ভেতরে, মানে এক একটা ভিলাসের ভেতরে কি থাকে, আমাদের হচ্ছে একটা ধমনী থাকে, এই যে ধরো শিরা, মাঝখানে কৌশিক জালিকা থাকবে, ঠিক আছে, এদের মাঝখানে মাঝখানে কি থাকবে, ধমনী যেখানে শেষ হয় শিরা যেখানে শুরু হয়, আর ওদের ফাঁকে থাকবে লসিকা। তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যখন এপিথেলিয়ামের কাছে আসলো, বললো আমাকে লইবা মাঝি লগে, তখন পোর্টাল শিরা বললো না তোমার নিব না, তুমি মোটা, তুমি পানিতে অদ্রবণীয়, যাও ভাগো। তখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বসে বসে কাঁদতেছে। তখন এপিথেলিয়াম বলবে কেদো না আসো, তোমাকে আমি একটা জামা পরাই দিই। ওকে তখন প্রোটিনের একটা জামা পরাই দিবে। তাহলে এই যে আমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আবার একত্রিত হয়ে লিপিড হয়ে গেল, ওকে এই এপিথেলিয়ামের প্রোটিনটা ঘিরে যে লিপোপ্রোটিন কণাটা তৈরি করলো, তার নাম হচ্ছে কাইলোমাইক্রন। নাম কি হবে বলতো? কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা এবার করবে কি, এক্সোসাইটোসিস। এক্সো মানে বাইরে, সাইটো মানে কোষ, সিস মানে পদ্ধতি। এক্সোসাইটোসিস পদ্ধতিতে এপিথেলিয়ামকে বলবে আচ্ছা চালতা হু দুয়া মে ইয়াদ রাখনা, ও টাটা বাই বাই বলে লসিকা বাহিকাতে প্রবেশ করবে, কারণ ওকে তো পোর্টাল শিরা নেয় নাই। এই লসিকাতে তখন চর্বির পরিমাণ বেড়ে যাওয়াতে ও হয়ে যাবে সাদাটে, নাম হয়ে যাবে ল্যাকটিয়াল। ল্যাকটো মানে দুধ বা সাদা, ঠিক আছে। এই লসিকা বাহিকা দিয়ে পরিবাহিত হতে হতে ও হৃৎপিণ্ডের কাছাকাছি এসে আবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে, কিছু পরিমাণে ইউজ হয়ে যাবে, অবশিষ্ট অংশগুলো জমা থাকবে। তাহলে দেখো আমি কি কি বললাম, আমাদের এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পানিতে অদ্রবণীয় বলে ওরা প্রথমে একত্রিত হয়ে চর্বি কণা তৈরি করবে বা লিপিড তৈরি করবে। এই লিপিডকে এপিথেলিয়াম হচ্ছে লিপোপ্রোটিন নামক একটা কণাতে রূপান্তর করবে, যার নাম কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস পদ্ধতিতে এপিথেলিয়াম ত্যাগ করে আমাদের লসিকা বাহিকাতে প্রবেশ করবে, এবং লসিকা দিয়ে আকাশে বাতাসে ঘুরে ঘুরে চলে যাবে কার কাছে বলতো, আমাদের রক্তে, এবং সেখান থেকে কোষে কোষে। এই হচ্ছে কি আমাদের চর্বির শ্বসন প্রক্রিয়া। আরো অনেক কিছু হতে পারে, যেমন ধরো পানি শোষিত হবে কিভাবে, অভিস্রবণ বা সক্রিয় পদ্ধতিতে, খনিজ লবণ হবে সক্রিয় শোষণ পদ্ধতিতে, ভিটামিন আছে 2 প্রকার, চর্বিতে দ্রবণীয় গুলাতে শক্তি লাগে, পানিতে দ্রবণীয় গুলাতে শক্তি লাগে না। এগুলো দেখে রাখো, বাট আমি তোমাদের মেইন 3টা বুঝাই দিলাম। এবার আসো, গ্রুপ এক্স থেকে ওয়াইতে পরিবর্তনে এনজাইমের ভূমিকা অপরিহার্য। তাহলে আমাকে এখানে এক্স থেকে ওয়াই বলতে আমাদের প্রধান যে 3টা খাদ্য উপাদান ওদের পরিপাক প্রক্রিয়াটা বোঝানো হয়েছে। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি আমাদের এখানে পুরা পরিপাকের বিক্রিয়াগুলো আসবে, মুখগহ্বর, এরপর হচ্ছে গিয়ে তোমার পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র। এখন পরীক্ষার সময় কি আমরা এত কিছু লেখার সময় পাবো? পরীক্ষার সময় তো এত কিছু লেখার সময় পাবো না। তখন করবা কি, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবা, ইম্পর্টেন্ট গুলা লিখবা। যেমন মুখের মধ্যে 2টা আছে, শর্ট করার দরকার নাই। পাকস্থলীতে 4টা আছে, শর্ট করার দরকার নাই। এই ক্ষুদ্রান্ত্র থেকে ইম্পর্টেন্ট গুলা লেখো, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে। এরপর এখান থেকে লিখতে পারো অ্যামাইনো পেপটাইডেস, যেহেতু পলিপেপটাইডকে ভাঙতেছে। এই যে তোমার এই কার্বক্সি পেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, এই 4টা লেখো হচ্ছে গিয়ে তোমার অগ্নাশয় রস থেকে। শর্করার 2টাই লেখো, লিপিড থেকে লিখবা শুধুমাত্র লাইপেজ, কারণ এটা যেহেতু ইম্পর্টেন্ট। আন্ত্রিক রস থেকে দেখো এখানে প্রোটিনেরও 1টা, লিপিডেরও 2টা, যদিও লিপিডের 1টা দিলেই হয়। কার্বোহাইড্রেটের 4টাই আমাদের লেখা লাগবে, নিউক্লিক অ্যাসিড আমার লেখা দরকার নেই, কারণ আমার খাদ্য উপাদানগুলোর মধ্যে ওখানে নিউক্লিক অ্যাসিড উল্লেখ করে দেয় নেই। তাহলে আমরা এরকম করে শর্টকাট করে লিখলে পরীক্ষার সময় এত টাইম লাগবে না, ঠিক আছে, পরীক্ষার সময় আমাদের এত টাইম লাগবে না। তাহলে আসো, মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নতে। অ্যাপেন্ডিক্স কি? আমাকে কে উত্তর দিতে পারবা? হ্যান্ড রেজ করো, অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? কে উত্তর দিতে পারবা? হ্যান্ড রেজ করো, অ্যাপেন্ডিক্স কোথায় থাকে?
আচ্ছা উর্মি, উর্মি তোমাকে এক মিনিট, হ্যান্ড নামায় ফেলছে। আচ্ছা কেউ কি বলতে চাও অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে নিদ্রা, তোমাকে পারমিট করছি, তুমি বলে দাও আমাদের অ্যাপেন্ডিক্স কোথায় থাকে। বৃহদন্ত্রের সিকামের সাথে যে উপবৃদ্ধিটা যুক্ত থাকে সেখানে, সেটাই আচ্ছা অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখো ও কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিছে। আমাকে প্রথমেই হচ্ছে গিয়ে তোমার উল্লেখ করতে হবে কি, যে আমাদের সিকাম থাকে হচ্ছে কোথায়, বৃহদান্ত্রতে। তাহলে আমাদের বৃহদান্ত্রতে যেই সিকাম আছে, সরি হ্যাঁ সিকাম আছে, সে সিকামের সাথে যুক্ত অবস্থায় কে থাকে বলতো, অ্যাপেন্ডিক্স থাকে। পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন? মনে রাখবা, আমার কোন একটা খাদ্য পরিপাকের জন্য যে এনজাইমটা দরকার, সে এনজাইম একটা নির্দিষ্ট পরিবেশে কাজ করে, হয় অম্লীয় পরিবেশে, না হয় ক্ষারীয় পরিবেশে। এখন শর্করা পরিপাকের জন্য যে এনজাইমগুলো আছে, তাদের জন্য ক্ষারীয় পরিবেশ প্রয়োজন। কিন্তু আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য সেটার পরিবেশ কেমন হবে, অম্লীয় হবে। সো সেই অম্লীয় পরিবেশে কি হবে না বলতো, আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে না, কারণ শর্করা জাতীয় খাদ্য পরিপাকের এনজাইম গুলো অম্লীয় পরিবেশে কাজ করে না। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ব্যাখ্যা করি। দেখো পি তে কি বলা হয়েছে, পি হচ্ছে পাকস্থলী, আর হচ্ছে আমাদের যকৃৎ, এস হচ্ছে আমাদের পিত্তথলি তার মানে গল ব্লাডার, আর হচ্ছে কিউ হচ্ছে ডিউডেনাম। তাহলে আমরা হচ্ছে গিয়ে টি দিয়ে কি বুঝাইছি, অগ্নাশয়। তাহলে আমাকে প্রশ্নতে বলা হয়েছে আরএসটি কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। আর হচ্ছে যকৃৎ, এস হচ্ছে পিত্তথলি, টি হচ্ছে অগ্নাশয়। তাহলে আমরা জানি যে আমাদের যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়, এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। অনেকেই মনে করে যে পিত্তরস মনে হয় পিত্তথলি বানায়, এটা একদম ভুল ধারণা। ঠিক আছে? আমাদের পিত্তরস কে বানাবে, যকৃৎ। আর পিত্তথলি সেটাকে জমা করে রাখে। এজন্য অনেকেই প্রশ্ন করে যে আপু পিত্তথলিতে পাথর হলে পিত্তথলি যে কাইটা ফেলে, তখন কি পিত্তরস ছাড়া আমরা বেঁচে থাকবো, চর্বি পরিপাক করতে পারবো? আমার আম্মুর যখন পিত্তথলিতে পাথর হয়েছিল, কোলেসিস্টেক্টমি করা লাগছে, তখন আমার মনেও সেম প্রশ্নটা আসছিল যে আমার আম্মু এখন কিভাবে সার্ভাইভ করবে। তুমি চিন্তা করো, যকৃৎ কিন্তু পিত্তরস বানাচ্ছে, তোমার পিত্তথলি যা সেটাকে স্টোর করে রাখে। তাহলে এখন হয়তো সময় সময় যখন আমার পিত্তরস দরকার ছিল সেটা জমা থাকবে না, বাট ও তো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে তৈরি হচ্ছে, তাই না? এই জন্য যাদের পিত্তথলি কেটে ফেলে দেয়, ওদের ডাক্তাররা বলে একটু মেনটেন করে চলতে, লাইক চর্বি জাতীয় খাবার একটু কম খাবে, মশলা ভাজা পোড়া একটু কম খাবে। যেমন আমার আম্মুর প্রবলেম যেটা হয়, কালকে রোজা রাখছিলেন আম্মু, ইফতারের পরপরই যখন একটু ভাজা পোড়া বেশি খান আম্মুর, তখনই পেটে কামড়তে বাথরুম হয়। কারণ ওই যে ইফতারে টানা রাখার পরে পিত্ত রস হয়তো জমা ছিল না, কারণ পিত্তথলি নাই। এখন হঠাৎ করে চর্বি বা তেল খাওয়াতে হয়তো লিপিডটা ডাইজেস্ট হইতে পারে নাই, এই জন্য সেটা আনডাইজেস্টেড অবস্থায় বের হয়ে গেছে। তাহলে একেবারেই পিত্তথলি না থাকলে যে তোমার পিত্ত রস থাকবে না, ভুয়া কথা। হয়তো নির্দিষ্ট সময় সময় বা ওরকম সুনিপুণ ভাবে তুমি তোমার পিত্ত রসের কাজটা পাবা না। ঠিক আছে? তাহলে আমার যকৃৎ কি করবে, পিত্তরস তৈরি করবে, এস সেটাকে সঞ্চয় করে রাখবে। আর আমাদের অগ্নাশয় রসের কিন্তু দুইটা তরল থাকে, একটা হচ্ছে কি ক্ষারীয় তরল, যেটা কিনা অম্লীয় পরিবেশকে ক্ষারীয় পরিবেশে আনয়ন করে, আর একটা হচ্ছে পরিপাকের জন্য এনজাইম। তাহলে আমাদের অগ্নাশয় রসের যে এনজাইম গুলো আছে, সেই এনজাইমের বিক্রিয়াগুলো আমরা সুন্দর করে লিখে দিব। তাহলে এরকম আলাদা আলাদা করে 3টা পয়েন্ট করে লিখে ফেলবা। পি ও কিউ থেকে নিঃসৃত হরমোন কি পরিপাকে অবদান রাখে? তাহলে এই প্রশ্নটার আমার জ্ঞান কি হবে? উদ্দীপকের পি অংশটি হলো পাকস্থলী, কিউ অংশটি হলো ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম, এটা কিন্তু উল্লেখ করবা, ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম। তাহলে পাকস্থলীর পাইলোরাস প্রান্ত থেকে আমাদের যে জি কোষ থাকে, সেখান থেকে নিঃসৃত হয় একটাই হরমোন, যার নাম গ্যাস্ট্রিন। আর ডিউডেনাম থেকে ক্ষরিত হয় কি কি, আমাদের সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এন্টারোক্রাইনিন আর ডিওক্রাইনিন। মনে রাখবা, এন্টারোকাইনিন কিন্তু বানায় ইলিয়াম, আর এন্টারোক্রাইনিন বানায় হচ্ছে ডিউডেনাম। এই দুটার মধ্যে কিন্তু প্যাচ লাগে, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে? এন্টারোক্রাইনিন কয় রফলা থাকলে ওটা বানায় হচ্ছে ডিউডেনাম, আর এন্টারোকাইনিন যেটা হচ্ছে ই কে, এটা বানায় হচ্ছে ইলিয়াম। তাহলে তুমি এভাবে নামগুলা লিখে এরপর প্রত্যেকটার প্যারা দিয়ে দিয়ে কাজ লিখে ফেলবা, একদম সুন্দর করে পয়েন্ট করে। ঠিক আছে? তাহলে চিত্রটি হলো, আমরা কিভাবে মনে রাখবো, গ্যাস্ট্রিকের রুগী, তোমার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তুমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো, ডাক্তার সাহেব আমি হচ্ছে গ্যাস্ট্রিকের রুগী। তাহলে এগুলা কিন্তু রুগী না, এগুলা হচ্ছে ভিলাস। তাহলে ভিলাস কোথায় থাকবে, ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রের কাজ কি, ওরা খাদ্য পরিশোষণ করবে, জমাও রাখে না, অম্লীয় করে না।
মল্টোজ থেকে মল্টেজ গ্লুকোজে রূপান্তর করলো, ঠিক আছে। সুক্রোজের উপর তো কাজ করে সুক্রেজ, HCl কি কাজ করবে? করবে না। পেপসিনোজেনের উপর HCl কাজ করে। তাহলে সঠিক কোনটা? 1 ও 3। হু অনুযায়ী নিচের কোন ওজনটি স্বাভাবিক? 18.5 থেকে 24.9। এটা তো হচ্ছে আন্ডারওয়েট, এটা হচ্ছে অতিরিক্ত ওজন, এটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর। গবলেট কোষ কিন্তু ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র দুই জায়গাতেই থাকে। যদি অপশনে দুইটাই থাকে আমরা বৃহদান্ত্র অ্যান্সার করব, কিন্তু এখানে কোয়েশ্চেন করা হয়েছে ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে। তাহলে উত্তর কি হবে? মিউকোসা। শিখা এবছর ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, বাহ, সেই অবস্থা না? বিকেলে সে তার বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে বের হলো। সন্ধ্যায় তারা সবাই মিলে মাংসের কাবাব খেলো। এই যে মেডিকেলে ইনশাল্লাহ চান্স পেয়ে গেলে দেখবা আইটেম শেষ, চল দোস ঘুরতে যাই, টার্ম শেষ, চল দোস খাইতে যাই, কার্ড শেষ, চল দোস খাইতে যাই, ফ্রেন্ডের বার্থডে, দোস ট্রিট দে। দেবা প্রথম ইয়ারে আরে সেই স্কোয়াড গোলস, এক সেকশনে 50 জন থাকলে 50 জন 50 জনের বন্ধু বান্ধব, 50 জন মিলে একসাথে ঘুরতে যায়, খাইতে যায়, বার্থডে করে, ঠিক আছে। তারপরে দেখবা আস্তে আস্তে তো সিনিয়র হবা, 50 জনের সার্কেল থেকে হবে 30 জন, 30 জন থেকে 5 জন, 5 জন থেকে শুধুমাত্র 1 জন কি 2 জন ভালো ফ্রেন্ড থাকে। এটা আসলে মানে খারাপ লাগে। ফার্স্ট ইয়ারে আসলে মানুষের মধ্যে কমপ্লেক্সিটি কম থাকে, তখন আসলে সবাই একসাথে মিলেমিশে থাকতে চায়। পরে এক একজনের নানা রকম বাধা বিপত্তি ব্যস্ততা নিয়ে আসলে আলাদা হয়ে যায়। তো এই ফার্স্ট ইয়ারের লাইফ গুলো আসলে ইনশাল্লাহ তোমরা যদি মেডিকেলে বা যেখানেই পড়ো না কেন, চান্স পাও না কেন, এনজয় করবা। কারণ আমি এখন খুব মিস করি ওই সময়গুলা, ওই টাইমগুলো আসলে অন্যরকম ছিল, বুঝছো? তাহলে যেটা বলতেছিলাম যে মাংসের কাবাব মানে কি? মাংস তো তোমার প্রোটিন, তাহলে প্রোটিন কোথায় পরিপাক হয়? মুখবিবরে আমাদের শুধু শর্করা পরিপাক হয়। পাকস্থলীতে শুধু আমিষ পরিপাক হয়, ক্ষুদ্রান্তে তো সব ধরনের খাবারই পরিপাক হবে। তাহলে উত্তর হবে 2 ও 3। খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম, আমি লাইপেজ কাকে পরিপাক করবে? লিপিডকে। রেনিন পরিপাক করে দুধের আমিষকে, আর টাইলিন পরিপাক করে শর্করাকে। তাহলে উত্তর কি হবে? ট্রিপসিন। গ্যাস্ট্রিক গ্রন্থি কত রকমের কোষের সমন্বয়ে গঠিত? 4 রকম, চিফ কোষ, অক্সিনটিক, জাইমোজেনিক, প্যারাইটাল। পলিপেপটাইড থেকে ডাইপেপটাইডে রূপান্তর করবে কে? এটা উত্তর হবে কার্বক্সিপেপটাইডেজ। আর পিত্ত লবণ কোন প্রক্রিয়ায় মল নিষ্কাশন করবে? পেরিস্টালসিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা দেখছো, এই যে আমি একটু আগে তোমাদের যেটা বললাম, এই যে সিক্রেটিন ক্ষরণ করে হচ্ছে ডিউডেনাম, গ্যাস্ট্রিন ক্ষরণ করে জি সেল, এন্টারোক্রাইনিন বললে উত্তর হবে ডিউডেনাম। দেখছো, সি দিয়ে হচ্ছে ডিউডেনাম, আর এন্টারোকাইনিন এটা করে হচ্ছে ইলিয়াম। দুটা কিন্তু মিল আছে। আমির সকালে রুটি আর ডিম দিয়ে নাস্তা করলো, রুটি কি? শর্করা, আর ডিম হচ্ছে আমিষ। তাহলে শর্করা আমিষ দুই ধরনের খাবারই কোথায় পরিপাক হবে? ডিউডেনামে। কারণ মুখে হয় শর্করা, পাকস্থলীতে হয় আমিষ, ইলিয়ামে হয় খাবারের শোষণ। তাহলে খাবার দুটি পরিপাকের জন্য কি এনজাইম লাগবে? আমিষের জন্য লাগবে কার্বক্সিপেপটাইডেজ, শর্করার জন্য লাগবে অ্যামাইলেজ। সিক্রেটিন তো একটা হরমোন, হরমোন আমাদের পরিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, বাট ও তো এনজাইম না। তাহলে উত্তর হবে 1 ও 2। তাহলে পরিপাক মোটামুটি বোঝা গেলে সবাই চ্যাটে সি লেখো। পরিপাক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলো যে এত এনজাইমের নাম মনে থাকে না, তাহলে তোমরা একটু মানে বেসিকটা মাথায় রাখবা যে অ্যামাইলো বা টায়ালো এই জাতীয় শব্দগুলা মানেই শর্করা। ট্রিপসিন ট্রিপসিন ভাব থাকলেই বুঝবা সেটা আমিষ, আর লাইপো নাম থাকলেই তো চর্বি। তাহলে বাকি এনজাইম গুলা কিন্তু ঘুরে ফিরে এই নামগুলোর সাথে মিল রেখে বা একটু এদিক ওদিক হয়ে হয়, ঠিক আছে। তাহলে জিনতত্ত্ব বিবর্তন থেকে আমাদের প্রথমেই দেখবা কিছু সংজ্ঞা দেওয়া আছে। অ্যালিল কাকে বলে, লোকাস কাকে বলে, এই সংজ্ঞাগুলো 1 আর 2 নম্বরের প্রশ্নের জন্য একদম ছাকা ছাকা ইম্পর্টেন্ট। একদম কুত্তা মুখস্থ দিতে হবে সংজ্ঞাগুলা, কারণ একটা বা দুইটা শব্দ বাদ পড়লে কিন্তু তোমার কি হয়ে যাবে বলো তো? ভুল হয়ে যাবে। না রে শাহরিয়ার, চ্যাপ্টার স্কিপ করা যাবে না। তোমাদের শর্ট সিলেবাস আর জিনতত্ত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা এত মজার চ্যাপ্টার, তুমি অঙ্কতে যেরকম 3-এ 3 4-এ 4 পাও, জিনতত্ত্বে তুমি যদি পুরোপুরি ফুল চেকারবোর্ড করতে পারো তুমি এখানে ফুল মার্কস পাবা। কিন্তু এখানে আবার খাত্র খিলাড়িরও ব্যাপার স্যাপার আছে। ধরো তোমাদের সাথে কাকে কথা বলবো, মিম। ধরো মিম পরীক্ষা দিচ্ছে, নিজে নিজে চেকারবোর্ড মিলাইতেছে, ধরো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের। হঠাৎ করে তোমার পিছন থেকে ইউসাওকে গুতা দিয়ে বললো, দোস্ত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে কয়টা মুখ বধির হয়? ওকে বললো যে দোস্ত নর্মাল তো হচ্ছে মুখ বধির হওয়ার কথা 7টা, তুই মিলাই দেখ কয়টা হয়। ঠিক আছে, তাহলে তোমার স্বাভাবিক আর মুখ বধির ওদের অনুপাত কত হয়? 9:7, তাই না? তাহলে তোমার ও ইউসাকে বলে দিয়ে এবার যখন মিলাইতে গেছে দেখে ওরা আর মিলে না, ওর মুখ বধির হওয়ার কথা ছিল 7টা, চলে আসছে 8টা। এখন কিছুতেই ও হচ্ছে মিলাইতে পারতেছে না। এরপরে কি হবে? ওর ওইখানে ধরো 4 চলে গেল।
4 চলে গেল। এরপরে পরের প্রশ্নটা ও এই ভুলে টেনশনে হচ্ছে নার্ভাসনেসে উল্টাপাল্টা করে দিল। তাহলে জিনতত্ত্ব হচ্ছে এরকম অঙ্ক পরীক্ষার মতো, মাথা ঠান্ডা রেখে তুমি নিজে নিজে মিলাবা, ইনশাল্লাহ মিলতে বাধ্য। তোমার অনুপাত মিলবেই, কোনো মানে এদিক ওদিক নাই, অনুপাত তোমাকে মিলতেই হবে। ঠিক আছে? শাহরিয়ার বললাম তো পরিপাকো না রে, কোনো চ্যাপ্টার স্কিপ করবা না। জাস্ট কঠিন লাগলে দুই একটা টপিক বাদ দিতে পারো, বাট পুরো চ্যাপ্টার স্কিপ করা যাবে না। তাহলে এরপরে আমরা কি পড়বো, মেন্ডেলের যে সূত্রগুলো আছে সেখান থেকে আমাদের ব্যতিক্রম গুলা বেশি ইম্পর্টেন্ট। প্রথম আর দ্বিতীয় সূত্রটা পড়বাই, ব্যতিক্রম গুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিথাল জিন। এই লিথাল জিনের সাথে মানুষের অনেক রোগ ব্যাধি সম্পর্ক, তো এই জন্য এটা থেকে প্রশ্ন বেশি আসে। ঠিক আছে? আর হচ্ছে ওখান থেকে পরিপূরক জিন আর এপিস্টাসিসটা টিচাররা বেশি দেয়, স্পেশালি তোমার মুখ বধিরতাটা বেশি দেয়। পলিজেনিক ইনহেরিটেন্স আমি তেমন আসতে দেখি নাই, বাট দেখে রাখবা, আমি ইম্পর্টেন্ট গুলা বলছি। আর সেক্স লিঙ্কড যে ডিসঅর্ডার গুলো আছে সেখান থেকে বর্ণান্ধতার হিমোফিলিয়া বেশি আসে, ডিএমডি কম আসে। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি তেমন দেয় না, বর্ণান্ধতার হিমোফিলিয়াটাই বেশি দেয়। ঠিক আছে? বেশি কিছু লেখা নাই, দরকার নাই, উর্মি জাস্ট চেকার বোর্ডটা দেখবা তাহলেই হবে। লিথাল জিনের জাস্ট ক্রসিংটা দেখবা, আর তেমন কিছু লাগবে না। আর লাস্টে যেটা আছে আমাদের ব্লাড গ্রুপিং, এই ব্লাড গ্রুপিং থেকে আমাদেরকে আরএইচ ফ্যাক্টরের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, সাপোজ নেগেটিভ যদি পজিটিভকে ব্লাড দেয় কি হবে, মা নেগেটিভ বাবা পজিটিভ হলে জিনিসগুলা কি হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এগুলো পরীক্ষায় বেশি আসে। আর কে কাকে রক্ত দিতে পারবে নিতে পারবে, ইউনিভার্সাল ডোনার রিসিভার, এগুলো তো আমরা এমনিতেই পারি। বিবর্তন থেকে আমরা ল্যামার্কের মতবাদ সমালোচনা, ডারউইনের মতবাদ সমালোচনা, দুইটার মধ্যে পার্থক্য, এটা মাস্ট দেখতেই হবে। ল্যামার্ক ডারউইন দুইটার পার্থক্য। আর পিছনের দিকে কিছু প্রশ্ন আসে, যেমন নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম আসে, এরপরে হচ্ছে তোমার সমবৃত্তীয় আর সমসংস্থ অঙ্গ যেগুলো আছে ওদের মধ্যে পার্থক্য আসে। ঠিক আছে? এগুলা কিছু ছোটখাটো প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নিবা। তাহলে আসো আমরা একটু দেখে ফেলি মেন্ডেলে কি বলেছে। নার্সারিতে একটি নির্দিষ্ট প্রজাতির সাদা ফুলযুক্ত দুটি গাছের মধ্যে ক্রস করে F1 জনিত সবগুলা বেগুনি ফুল পাওয়া গেল। এই যে দেখছো, এই জন্য আমি তোমাদেরকে বলি উদাহরণ মুখস্থ করো, উদাহরণ মুখস্থ করো। দেখছো এক্সাম্পল কিন্তু একটুও চেঞ্জ করে না। মেন্ডেলের প্রথম সূত্র আমরা করছিলাম গিনিপিগ দিয়ে, অসম্পূর্ণ প্রকটতা ছিল সন্ধ্যামালতী, সমপ্রকটতা আন্দালুসিয়ান মুরগি, লিথাল জিন হচ্ছে ইঁদুর। এই যে এক্সাম্পল গুলো এগুলা কিন্তু ফিক্সড, এবং পরীক্ষায় এই এক্সাম্পল গুলা দিয়ে প্রশ্ন করে, এই জন্য উদাহরণ ঠাড়ায় মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার বান্ধবীর সাথে মিলাইতে হবে না। ঠিক আছে? তুমি নিজে নিজে উদাহরণ দেখে বুঝবা এটা কোন সূত্রকে ইন্ডিকেট করছে। আবার এই যে দেখো আমরা সাদা ফুল থেকে বেগুনি ফুল দেখে বুঝতেছি এটা মিষ্টি মটর উদ্ভিদে হয়, এবং ইট ইজ দ্য এক্সাম্পল অফ পরিপূরক জিন। আবার এখানে যদি তোমার লেঘর্ন ওয়াইনডট মুরগি বলতো দেখে বুঝতাম প্রকট এপিস্টেসিস, মুখ বধিরতা দেখে বুঝতাম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই জন্য আমাদেরকে উদাহরণগুলা খুব ভালো মতন মনে রাখতে হবে। তাহলে F1 জনুর মধ্যে ক্রস করার পরে আমরা F2 জনু পেলাম। তাহলে F2 জনুতে আমার কি হবে, বেগুনি ফুল হবে 9টা, সাদা ফুল হবে 7টা। ঠিক আছে? তাহলে পরিপূরক জিনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি ছিল দেখো, পরিপূরক জিনের কনসেপ্টটা তোমার ছিল হচ্ছে, আমরা নর্মালি জানি যে হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন নর্মালি দায়ী থাকে। যদি এমন হয় যে সাপোজ এই যে দুইটা ভিন্ন লোকাস, এই দুইটা ভিন্ন লোকাসের দুইটা ভিন্ন প্রকট জিন মিলে আমার একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, তাহলে এ আর বি এই দুইটা প্রকট লিথাল জিন যখন একসাথে হয়ে যাবে তখন ফুলের কালার হবে বেগুনি, আর যে কোনো একটা প্রকট কালার অ্যাবসেন্ট থাকলে সেটার কালার হবে সাদা। এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? তার মানে কোন একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি দুইটা ভিন্ন লোকাসেরই প্রকট জিন দায়ী থাকে তখন নতুন বৈশিষ্ট্য বেগুনি তৈরি হয়, আর যদি যে কোনো একটা প্রকট জিন অ্যাবসেন্ট থাকে তাহলে সেটার কালার হয় সাদা। তাহলে কিসের ভিত্তিতে মানুষের রক্তকে পজিটিভ নেগেটিভ ভাগ করা হয়েছে? আমরা জানি আরএইচ ফ্যাক্টরের ভিত্তিতে। ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলতে কি বুঝো? আচ্ছা, ধরো আমার বাবা হচ্ছে বর্ণান্ধ, মা হচ্ছে সুস্থ, তাহলে দেখো এই মেয়েটা হবে বাহক, এই মেয়েটাও সুস্থ কিন্তু বাহক, ছেলে দুইটাই কিন্তু সুস্থ হবে। তাহলে দেখছো বাবার কাছ থেকে কিন্তু ছেলেমেয়ের কোনো সমস্যা হয়নি, মাগার এই বাহক মেয়েটা যখন আবার একটা সুস্থ ছেলেকে বিয়ে করবে তখন কি হবে দেখো, এই অর্ধেক ছেলে মেয়ে ভালো, অর্ধেক মেয়ে ক্যারিয়ার, একটা ছেলে কিন্তু বর্ণান্ধ হয়ে গেল। তাহলে খেয়াল করছো, বাবা বর্ণান্ধ হলে কিন্তু ছেলে মেয়ের কোনো সমস্যা হয় না, কিন্তু মেয়ের মাধ্যমে পুত্র নাতির মধ্যে কিন্তু সেই বর্ণান্ধতা চলে আসছে। তাহলে এই জন্যই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলাকে আমরা বলি নানা নাতি বা মামা ভাগ্নে রোগ।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে হচ্ছে গিয়ে তোমার নানা নাতি বা মামা ভাগ্নে রোগ বলা হয়, কারণ আমার নানার কাছ থেকে ছেলেমেয়ের হচ্ছে না, বাট আমাদের নাতি নাতনিদের কিন্তু রোগটা হচ্ছে, স্পেশালি নাতিদের হচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এগুলাই হচ্ছে গিয়ে কি আমাদের ক্রিস ক্রস ইনহেরিটেন্স। F2 জনুতে কি ফলাফল আসতে পারে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। তাহলে আমরা কি করব, তোমার হচ্ছে গিয়ে F2 জনুতে যেহেতু শুধুমাত্র F2 জনুর কথা বলছে, আমরা তাহলে F1 সহ F2 দুটাই ক্রস করে দেখাবো। ঠিক আছে, F1 এ সবগুলোই বেগুনি ফুল হবে, আর F2 তে কি হবে, আমার বেগুনি আর সাদা ফুলের অনুপাত হবে 9:7। তাহলে ভাবে ক্রস করে দেখাবা। F1 জনুতে তুমি ধরবা একটা হচ্ছে AABB, আরেকটা হচ্ছে AABB, দুইটাই কিন্তু সাদা কালার, দুইটা মিলে আমার প্রথম জনুক্রমে কি আসবে, AABB বেগুনি ফুল। এরপরে তুমি এরকম দুইটার মধ্যে আবার ক্রস করবা। জন্মগত মুখ বধিরতার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য, তাহলে দেখো জন্মগত মুখ বধিরতা মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাহলে সাদৃশ্য হচ্ছে আমাদের প্রথম বংশ ধরে আমরা ভিন্ন বৈশিষ্ট্য পাচ্ছি, কারণ ওই ক্ষেত্রে আমরা সাদা ফুল থেকে বেগুনি ফুল পাই, এই ক্ষেত্রে আমরা বর্ণান্ধ বাবা মা থেকে, সরি মুখ বধির বাবা মা থেকে স্বাভাবিক সন্তান পাচ্ছি। আর বৈসাদৃশ্যের মধ্যে আমরা তোমরা দুইটা সূত্র ব্যাখ্যা করবা, দুইটার অনুপাত লিখবা। এরপরে তোমার পরিপূরক জিনটাতে প্রকাশ করে প্রকট জিন, আর মুখ বধিরতাতে প্রকাশ করে দ্বৈত প্রচ্ছন্ন মানে প্রচ্ছন্ন জিন। প্রকট জিন একটা থাকাই এনাফ, প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে হোমোজাইগাস দুইটা জিনকে আমার একসাথে আসতে হবে। তাহলে এভাবে করে সুন্দর করে পয়েন্ট করে সাদৃশ্য বৈসাদৃশ্য লিখে দিবা। এবার দেখো একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক একজন মহিলার বিয়ে হলো, তাহলে বিষয়টা কেমন হলো, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাহলে আমি ধরে নিলাম এই যে ইনি হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, H মানে হিমোফিলিয়া, একটা স্বাভাবিক মহিলার বিয়ে হলো। তাহলে দেখো এই মেয়েটা হয়ে গেছে বাহক, এই মেয়েটাও বাহক, ছেলে দুইটাই হচ্ছে সুস্থ। তাহলে দেখছো বাবাদের কাছ থেকে কিন্তু ছেলে মেয়ে কেউ আক্রান্ত হবে না, বাবাদের কাছ থেকে জাস্ট মেয়েরা বাহক হয়, বাট ছেলে মেয়েরা কিন্তু কেউই আক্রান্ত হবে না। দেখা গেল তাদের সন্তানদের কারো হিমোফিলিয়া হলো না, সবাই সুস্থ। বাহক মানে তো জাস্ট জিন থাকবে, কোনো সিমটম থাকবে না। কিন্তু পরবর্তী বংশধরে কারো কারো হিমোফিলিয়া হলো, তাহলে পরবর্তী বংশধরে কখন হিমোফিলিয়া হবে, এই যে আমি যে একটা বাহক মেয়ে পাইছি, এই বাহক মেয়ের সাথে আমি যদি একটা সুস্থ ছেলেরও বিয়ে দেই, দেখো বাবার কাছ থেকে কিন্তু কেউ পায় নাই, কিন্তু এবার মায়ের কাছ থেকে কি হবে, মেয়েরা বাহক হচ্ছে, এই দেখছো একটা ছেলে কিন্তু এবার অসুস্থ হয়ে গেল, এই ছেলেটাও সুস্থ, সরি সরি এটা তো XHX হবে, XHS XHY XXXY। তাহলে দেখো এখানে কি হলো, আমার কিন্তু একটা ছেলে কিন্তু অসুস্থ হয়ে গেছে। ওকে, তাহলে RH ফ্যাক্টর কি, আমরা রেসাস বানরের রক্ত যখন খরগোশের শরীরে প্রবেশ করালাম, তখন আমরা রেসাস বানরের একটা বিশেষ অ্যান্টিজেন পেয়েছিলাম, ওই সেম অ্যান্টিজেনটা আমাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লি পাওয়া যায় দেখে রেসাস বানরের নাম অনুসারে এটাকে আমরা বলি RH ফ্যাক্টর। সমসংস্থা সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য দেখাও। সমসংস্থা অঙ্গ মানে ওদের গঠন আর কাজ দুইটাই একই, উৎপত্তিগতভাবে ওরা সেম। আর সমবৃত্তীয় অঙ্গ মানে ওদের গঠন ভিন্ন, দেখতে আলাদা, কিন্তু ওদের কাজ একই। তাহলে তুমি সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, কাজ ব্যাখ্যা করে দিবা। F2 জনুতে শতকরা কতজন হিমোফিলিয়া হয়েছিল, চেকার বোর্ডের মাধ্যমে দেখো, এই যে দেখছো শতকরা 25% কি হয়েছে, হিমোফিলিয়া হয়েছে। 25% ছেলে সুস্থ, আর বাকি 25% মেয়ে বাহক, 25% মেয়ে সুস্থ। ঠিক আছে, পুরোটাকে যদি আমরা 100 ধরি তাহলে একটা হবে 25%। আর উদ্দীপকে উল্লিখিত সন্তানদের হিমোফিলিয়া হবার বা না হবার কারণ ব্যাখ্যা করো। তাহলে ওটা ওভাবে করে বলে দিবা যে হচ্ছে আমাদের উদ্দীপকের সন্তানদের মধ্যে প্রথম বংশধরে যেহেতু আমাদের বাবার মধ্যে হিমোফিলিয়ার জিন রয়েছে, সো ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কারণে সন্তানরা সবাই সুস্থ হবে, শুধুমাত্র মেয়েরা হিমোফিলিয়ার বাহক হবে। এবং এই হিমোফিলিয়ার বাহক কন্যা যখন পরবর্তী আরেকজন সুস্থ পুরুষকে বিয়ে করবে, তখন ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কারণে নানার কাছ থেকে এই জিনটা নাতির মধ্যে সঞ্চারিত হবে এবং নাতি আক্রান্ত হবে। এভাবে দুইটাই ক্রস করে দেখাবা, ব্যাখ্যা করে দিবা। তাহলে কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া পড়বে না। মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, বলো তো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মেন্ডেলের কত নাম্বার সূত্র? আমি কিন্তু বারবার বলি যে হচ্ছে গিয়ে মেন্ডেলের সূত্র মাত্র তোমার সূত্র বাংলা পড়লে হবে না, মেন্ডেলের সূত্রের কিন্তু শুধুমাত্র কি হবে না বলতো, বাংলা পড়লে হবে না, আমাদের হচ্ছে কি ইংলিশ গুলো পড়তে হবে। মেন্ডেলের প্রথম সূত্র ছিল ল অফ সেগ্রেগেশন, তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কত নাম্বার, ভেরি গুড ইউশা নিদ্রা, সেকেন্ড ল। তাহলে আমাদের এই সেকেন্ড ল এর অনুপাত কত ছিল, 9:3:3:1, 3:1 তো হচ্ছে ফার্স্ট ল, 9:7 হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিমেন্টারি জিন মানে পরিপূরক জিন, আর হচ্ছে
ডাবল রিসেসিভ এপিস্টেসিস, এই দুইটাতে আমাদের কোন রেশিও থাকবে? 9:7। আর 13:3 কোথায় হয়? ডমিনেন্ট এপিস্টেসিস। তাহলে আমার এটার অ্যান্সার কি হবে? 9:3:3:1। এবার দেখো, সুমন ও সোনিয়া ভাই বোন, ওদের বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে দেখো কি বলছে, সুমন সোনিয়ার বাবা হচ্ছে বর্ণান্ধ, মা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে বাবা যদি বর্ণান্ধ হয়, তাহলে এই ধরো বাবা হচ্ছে বর্ণান্ধ, মা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে এই যে দেখো, এটা ধরো আমার সোনিয়া, আর এই ছেলে হচ্ছে সুমন। তাহলে দেখো, আমার সুমন কিন্তু কি সুস্থ, সুমন কিন্তু সুস্থ, সোনিয়া সুস্থ কিন্তু বাহক হয়ে গেছে। কিন্তু আমরা দুইটা মেয়ের যে কোনো একজনই তো সোনিয়া হইতে পারে, তাই না? সোনিয়া কিন্তু এবার বাহক হয়ে গেছে। এবার কি বলছে দেখো, অন্যদিকে রত্না ও রহিম ভাই বোন, ওদের বাবা স্বাভাবিক কিন্তু মা বর্ণান্ধ। বাবা স্বাভাবিক, মা বর্ণান্ধ। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে হচ্ছে গিয়ে বাবা স্বাভাবিক, মা হলো বর্ণান্ধ, মা কিন্তু বর্ণান্ধ হয়েছে। তাহলে দেখো, এক্ষেত্রে আমার যে মেয়েগুলা আমরা পাচ্ছি, এই মেয়েগুলা কিন্তু সবাই বাহক, আর ছেলেগুলা কিন্তু সবাই বর্ণান্ধ। তাহলে খেয়াল করছো, আমার মা যদি বর্ণান্ধ হয়, ছেলেরা কিন্তু সবাই বর্ণান্ধ হবে, মেয়েরা কিন্তু সবাই বাহক হবে। মেয়েরা কিন্তু সবাই বাহক হয়, ছেলেরা কিন্তু সবাই বর্ণান্ধ হয়। তাহলে এখন তোমরা আমাকে বলো, একটা মেয়ে বর্ণান্ধ হতে হলে কি করতে হবে? ওদের নাম কি দিছে? রত্না, রহিম। তাহলে এটা হচ্ছে রত্না, এটা হচ্ছে রহিম। একটা মেয়েকে যদি আমার বর্ণান্ধ বানাতে হয়, তাহলে আইদার বাবা কি হবে? বাবা তো বর্ণান্ধ হতেই হবে, মা হচ্ছে বর্ণান্ধ বা বাহক হবে, এই দুজনের মধ্যে ক্রস হতে হবে। তাহলে বাবা মা দুইজনের কাছ থেকে যদি আমার সন্তানে তোমার জিনটা আসে, তখনই একমাত্র মেয়েরা কি হবে? বর্ণান্ধ হবে। আদারওয়াইজ মেয়েরা অলওয়েজ বাহক হয়। এই জন্য তোমার মেয়েদের মধ্যে তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা কম হয়, বুঝছো? তাহলে আমাকে প্রশ্নতে কি বলছে? উদ্দীপকের আলোকে সুমন ও সোনিয়া এবং রত্না রহিমের মধ্যে কে বর্ণান্ধ? তাহলে কে বর্ণান্ধ হবে? দেখো তো কে বর্ণান্ধ ছিল। এই যে রহিম বর্ণান্ধ হয়ে গেছে, কারণ মা বর্ণান্ধ। তাহলে বর্ণান্ধ মায়ের কিন্তু সব ছেলেরা বর্ণান্ধ হয়, আর বর্ণান্ধ বাবার সবাই সুস্থ, বাট মেয়েরা বাহক হবে, এটা মনে রাখবা। বর্ণান্ধ মায়ের, মা যদি বর্ণান্ধ হয়, তাহলে সব ছেলেরা গেছে, ছেলেরা হচ্ছে বর্ণান্ধ। আর বাবা যদি বর্ণান্ধ হয়, তাহলে সব মেয়েরা হবে বাহক, ছেলেরা সুস্থ। রহিম ও সোনিয়ার মধ্যে বিয়ে হলে তাদের দুই মেয়ের ক্ষেত্রে কোনটি ঘটবে? তাহলে আমরা কার কার বিয়ে দিব? এবার রহিম আর হচ্ছে সোনিয়ার বিয়ে দিব। তাহলে ওই যে বললাম রহিম আর সোনিয়ার বিয়ে দিচ্ছি, তাহলে আমাদের রহিম ছিল কি? রহিম ছিল হচ্ছে বর্ণান্ধ, সোনিয়া হচ্ছে বাহক। এইবার হবে খেলা। এই যে দেখছো, এবার একটা মেয়ে কিন্তু বর্ণান্ধ হয়ে গেছে। ওই যে বললাম, মেয়েরা কখন বর্ণান্ধ হবে? যখন বাবা মা দুইজনের কাছ থেকে ওরা কি পাবে? জিনটা পাবে। ক্রস করার নিয়মটা বুঝছো? প্রথমটা থেকে দুইটাতে যাবে, দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে। তাহলে দেখো, আমার 50% একটা মেয়ে হয়ে গেছে বর্ণান্ধ, একটা মেয়ে হয়ে গেছে বাহক। তাহলে এটা কি হবে? দেখো, দুই মেয়ের ক্ষেত্রে কি ঘটবে? একজন বর্ণান্ধ, একজন বাহক। তাহলে দেখছি কিরকম টেকনিক্যাল প্রশ্ন হয়। এই জেনেটিক্স এর প্রশ্নগুলা কিন্তু এমসিকিউ গুলা প্রশ্ন অ্যান্সার করতে টাইম লাগবে একটু, কারণ দেখছো তোমার হচ্ছে ইয়া হচ্ছে কি বলে জানি, আমাদের কিন্তু রিটেনের মধ্যে ক্রস করে দেখা লাগতেছে এগুলা। তাহলে এরপরে কি বলেছে দেখো, ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ এ। এ মানেই তো কি? এ অ্যান্টিজেন। তাহলে এ অ্যান্টিজেন থাকবে, আর হচ্ছে বি অ্যান্টিবডি থাকবে, 1 ও 2। তাহলে আমরা জানি এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তাহলে এ কার্ডটা নিতে পারবে? ও আর এরটা নিতে পারবে। তাহলে অ্যান্সার হবে 2 আর 3, এ বি কে দিতে পারবে। বিবর্তনের জনক, খবরদার কেউ ডারউইন লিখবা না, এটা এম্পিডক্লিস হবে। সফল চাষী আসগর আলী সাদা ফুলের মিষ্টি মটরশুঁটি চাষ করলেন। তার মানে মিষ্টি মটরশুঁটি বললেই পরিপূরক জিন, আর শুধু মটরশুঁটি বললে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ওই বছর তিনি কিছু বীজ সংরক্ষণ করে পরবর্তী বছর আবার যখন বীজ বুনেন, তখন দেখলেন কি সাদা ফুল থেকে কি হয়ে গেছে? বেগুনি ফুল হয়ে গেছে। তাহলে এটা কি হবে? পরিপূরক জিন। অসম্পূর্ণ প্রকটতা ছিল কিসের জন্য? সন্ধ্যা মালতী। সমপ্রকটতা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। আর এপিস্টাসিস তো মুরগি ছিল, বাট এটা ছিল লেঘর্ন আর ওয়াইনডট। ঠিক আছে, এবারে আসো, আসগর আলীর জমির ফুলের বৈশিষ্ট্য কিরূপ হবে? সবগুলো ফুলই কি বেগুনি হবে? না। 9টা বেগুনি, 7টা সাদা ফুল। বেগুনি ফুলের পরিমাণ বেশি, কম না। সব সাদা ফুলে একটি প্রকট একটি প্রচ্ছন্ন জিন উপস্থিত। সব সাদা ফুলে কিন্তু একটি প্রকট একটি প্রচ্ছন্ন থাকে না, বেগুনি ফুলে থাকবে। ঠিক আছে, বেগুনি ফুলে আমরা যখনই দুইটা ভিন্ন লোকাসের ভিন্ন প্রকট পাবো, তখনই বুঝবো সেটা বেগুনি ফুল। আচ্ছা,
লাল ফুল আর সাদা ফুল মিলে যদি লাল হইতো ওইটা মেন্ডেলের প্রথম সূত্র হইতো, কিন্তু লাল সাদা মিলে যেহেতু গোলাপি হয়ে গেছে, তার মানে এখানে প্রকট প্রচ্ছন্ন দুজনে ওদের বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। ইন্টারমিডিয়েট জিন একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করছে, যেটাকে আমরা কি বলবো, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে অসম্পূর্ণ প্রকটতাতে অনুপাত কত? 1:2:1, একটা লাল, দুইটা গোলাপি, একটা সাদা। তাহলে F1 জন্যতে আমরা কেন গোলাপি রং পেয়েছি? পরিপূরক হবে না, প্রকটটা ওর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, আর ইন্টারমিডিয়েট জিন নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। আর মেন্ডেলের ল অফ সেগ্রিগেশনে আমরা ফিনোটাইপিক অনুপাত কত পাই? প্রথম সূত্র, সো 3:1। তাহলে মোটামুটি এই ছিল আমাদের মেন্ডেল বা জিনতত্ত্ব বিবর্তন। তাহলে আমরা আজকে যেই 4টা চ্যাপ্টার পড়লাম, উদ্ভিদের প্রজনন আর পরিপাক, খুব ভালো করে পড়বা। জিনতত্ত্ব থেকে অনুপাত আর উদাহরণগুলো মনে রাখবা, তাহলেই পরীক্ষার হলে তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে কোন সূত্রকে ইন্ডিকেট করছে। তোমরা চেকার বোর্ড চাইলেও করতে পারো, দাগ দিয়ে টেনে চাইলেও করতে পারো, বাট চেকার বোর্ড করলে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। আমি তোমাদের এখন ক্লাসে টাইম নাই বেশি দেখে আমি তোমাদের এরকম দাগ টেনে দেখাইছি, তোমরা চেকার বোর্ড দিয়ে চাইলেও করতে পারো। তবে পরীক্ষায় কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় যে চেকার বোর্ডের সাহায্যে দেখাও, তখন কিন্তু টান দিয়ে করলে হবে না। তাহলে তোমরা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছো যে আর বেশি সময় নেই আপু, কত বছর পর পরীক্ষা দিতেছি, ভয় লাগতেছে কি হবে না হবে। একটা কথা বলি, এই মানে ভয়ের থেকে বা মেন্টাল প্রেশার থেকেও আমরা আমাদের অনেক পারা জিনিস বা অনেক ভালো প্রিপারেশনের পরীক্ষা কিন্তু খারাপ দিয়ে আসি। একেবারেই স্ট্রেস ফ্রি হয়ে পরীক্ষা দাও, বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার পরীক্ষাটা যাতে ভালো হয়, অ্যাটলিস্ট যাতে আমি একটা সম্মানসূচক গ্রেডিং নিয়ে আমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? কারণ টেনশন করে কোনো লাভ নাই। টেনশন করে কি তোমার পরীক্ষার হলে পড়া মনে থাকবে? টেনশন করে কি তোমার রেজাল্ট কি অটোমেটিকলি ভালো হয়ে যাবে? না। তাহলে তুমি কি করতে পারো, বড় জোর তুমি বেশি বেশি করে পড়াশোনা করতে পারো আর আল্লাহর কাছে চাইতে পারো, বেশি বেশি করে ভালো ভালো খাবার খাবা। ঠিক আছে? পরীক্ষার সময় আমার খুব মজা লাগে, কারণ আমাকে আম্মুকে খাবারের কথা বলতে হয় না, 2 মিনিট পর ভালো ভালো খাবার নিয়ে আসে আমার সামনে। স্ট্রেস তো কমে না। ওই যে রিল্যাক্স রাখবা নিজেকে, 30 মিনিট পরে ধরো একটা ভালো গান শুনলা, একটু মোটিভেশন ভিডিও দেখার দরকার না, আই হেট মোটিভেশন ভিডিও। ঠিক আছে? মোটিভেশন ভিডিও দেখা লাভ হয় না। ওই যতক্ষণ ভিডিও দেখবা ততক্ষণই মনে হবে অনেক ভালো আছে, এরপর শেষ। যারা মোটিভেশন দেয় তারা নিজেরা নিজেদের লাইফে আদৌ এগুলো ফলো করে কিনা জানি না, সব হিপোক্রেট। এই জন্য এই যে আমিও তোমাদের কিন্তু অনেক মোটিভেশন দিয়ে ফেলতেছি, সো আমি নিজেও হিপোক্রেট। ওকে? তাহলে ব্যাপারগুলো হচ্ছে তোমার নিজের ইচ্ছা থেকে তোমার পড়তে হবে। আমি, তুমি, আমরা কেউ বলে তোমারে পড়াইতে পারবো না। নিজের মন থেকে না আসলে কখনোই আসলে পড়া হয় না। এই জন্য তোমরা তোমাদের যে কয়দিন সময় আছে, যেমন আজকে কত তারিখ? আজকে হচ্ছে মেবি 19। হ্যাঁ, 19 তারিখ। তাহলে তোমাদের হাতে আর 12 দিনের মতো আছে, তাই না? তাহলে 12 দিন যদি হাতে সময় থাকে, তাহলে তোমাদের প্রথম পরীক্ষা কোনটা? প্রথম পরীক্ষা কি ফিজিক্স তোমাদের? আমি তোমাদের রুটিনটা মনে নাই ঠিক, এসএসসি আর ইন্টার গুলাই ফেলছি। তোমাদের প্রথম পরীক্ষা কি রে? ফিজিক্স। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা ফিজিক্সের জন্য তোমার হচ্ছে গিয়ে 3 দিন টাইম রাখো। তাহলে 12 দিন থেকে যদি 3 দিন সময় চলে যায়, আর থাকে হচ্ছে 9 দিন। এই 9 দিনের মধ্যে তোমার সাবজেক্ট আছে কয়টা? কেমিস্ট্রি 2টা, ধরো যাদের মেইন সাবজেক্ট বায়োলজি, তাহলে বায়োলজি 2টা, ম্যাথ থাকলে ম্যাথ 2টা, আর ফিজিক্সের আরেক পার্ট। পাঁচটা পাঁচটা সাবজেক্ট আছে। তাহলে এই 9 দিনের মধ্যে তুমি 5টা সাবজেক্টের জন্য একদিন একদিন করে টাইম দাও। একদিন একদিন করে টাইম দিয়ে তুমি যে জিনিসগুলা কখনোই ধরো নাই, একেবারেই টাচ করা হয় নাই, ওই জিনিসগুলা এই 5টা দিনে তুমি পড়ো। ঠিক আছে? এরপরে বাকি থাকে আর যে 4 দিন, সেই 4 দিনের মধ্যে তুমি হচ্ছে যে আগের 5 দিন পড়তে গিয়ে যে টপিকগুলা বাদ পড়ে গেছে সেগুলা পড়ো। এরপরে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়া শুরু করো। ঠিক আছে? ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য অ্যাটলিস্ট 3 দিন রাখবা। কেন? কারণ প্রথম পরীক্ষা, প্রথম প্রিপারেশন নিতেছো, পরে সময় কম রয়ে গেলে আফসোস করবা যে ইস, আমি আরেকটু সময় ধরে পড়লে হয়তো ভালো হইতো। ঠিক আছে? এই জন্য প্রথম পরীক্ষাটার জন্য অ্যাটলিস্ট 3 দিন রাখবা, কারণ পরীক্ষার আগের রাতে তো পড়বা না, ওই দিন তো সবাই ফোন দিয়া দোয়া চাবা। ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে সবাই তো পরীক্ষার আগের রাতে তো সবাই ফোন দিয়া দোয়া চাবা। সো পরীক্ষার আগের রাতে পড়াশোনা করা যায় না। পরীক্ষার আগের দিন সকালবেলা জাস্ট একটু উল্টায় উল্টায় চোখ বুলায় সব ম্যাথমেটিক্স গুলা দেখে যাবা, ফিজিক্সের উদাহরণে যে অঙ্কগুলা দেওয়া আছে কোনটার একক কি, এরপরে কোন সূত্রটা কি ইন্ডিকেট করতেছে, এমসিকিউ গুলো একটু ভালো করে দেখে যাবা। এরপর টেস্ট পেপারে এমসিকিউ গুলা সলভ করবা পরীক্ষার আগের দিন সকালবেলা। তাহলে মেইন পড়া কিন্তু হচ্ছে তোমার 2 দিন। ওই 2 দিনে খুব ভালো করে পড়ে ফেলো। ফিজিক্সের জন্য আমি বলতেছি যে তোমরা তপন স্যার, ইসাক স্যার যেটাই ফলো করো না কেন, উদাহরণের কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। দেখবা বোর্ড পরীক্ষায় উদাহরণ থেকে প্রশ্ন দিবে। আর টেস্ট পেপার তো এখন সলভ করতেছে উদ্ভাসের সাথে সাথে। পরীক্ষার আগের রাতে আর টেস্ট পেপার দেখে মাথা আউলাইও না। চাইলে শুধু এমসিকিউ দেখতে পারো, সিকিউ দেখার কোনো দরকার নাই, কারণ তখন তুমি সলভ করতে না পারলে আরো বেশি নার্ভাস হয়ে যাবা।
যা সলভ করার এর মধ্যে করে ফেলো, আর হচ্ছে পরীক্ষার আগের দিন জাস্ট মেইন বইয়ের উদাহরণের অঙ্কগুলা দেখবা, ঠিক আছে? ওখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর কেমিস্ট্রি সম্পর্কে তো আসলে কি বলবো, কেমিস্ট্রি হিউজ, মানে বলতে গেলে আসলে কম হয়ে যাবে, তোমাদের কেমিস্ট্রিতে হিউজ সিলেবাস, অনেক পড়াশোনা। তো জৈব যৌগটা এটা ভালো করে দেখবা, কারণ পরীক্ষার হলে হঠাৎ হঠাৎ করে বিক্রিয়াগুলা ধরা যায় না। বিজ্ঞানী নামের যে বিক্রিয়াগুলো আছে ওগুলা খুব ভালো করে দেখবা। ফার্স্ট পেপার থেকে পর্যায় সারণী খুবই ভালো মতন পড়বা। দেখবা পর্যায় সারণীতে কিন্তু ঘুরে ফিরে ওই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা থেকে যে কোনো একটা পর্যায়ে তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে, ওইটার তুলনা করতে বলবে, মানে পর্যায়বৃত্ত ধর্ম আর কি আমরা যেগুলা পড়ি। আর ডি ব্লক থেকে তো মাস্ট একটা থাকবেই, রঙিন যৌগ বা জটিল যৌগ। আর এখান থেকে চতুর্থ অধ্যায় থেকে তো কেপিকিসির অঙ্ক পারবা, কেপিকিসির অঙ্কগুলা ছকের মতো, এগুলা নিয়ে তেমন কোনো টেনশন নাই। আর সেকেন্ড পেপারে বাদ বাকি চ্যাপ্টার গুলো তোমাদের পারার কথা। জাস্ট জৈব যৌগ আর পর্যায় সারণী এই দুইটার মধ্যে একটু প্রেসার দাও, যাতে করে উদ্দীপক ধরে অ্যাটলিস্ট বুঝতে পারো যে তোমাকে প্রশ্নতে কি লিখতে বলছে। আর বায়োলজিতে আমি কিছু বলেই দিলাম, ম্যাথ সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ ম্যাথ সম্পর্কে বললে এখন তোমাদের ম্যাথ ভাইয়ারা আমাকে পিটাবে। আমি পার্সোনালি যদিও ম্যাথে কখনো খারাপ নাম্বার পাইনি, বাট কেন জানি ম্যাথ আমাকে টানতো না, বুঝছো? তাহলে যাই হোক, মোটামুটি বলে দিলাম, পড়তে থাকো ইনশাল্লাহ। পরীক্ষার আগে রাতে অবশ্যই সূরা মুলক পড়তে পারো, সূরা ইয়াসিন পড়তে পারো, এগুলা পড়লে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? এগুলা পড়লে খুব বেশি ভালো লাগে, দেখবা মনটাও ভালো লাগবে। ধরো অনেক বেশি অস্থির লাগতেছে, একটু অজু করে এসে ধরো কোরআন শরীফ 2-3 পাতা পড়লা, একটু অর্থ সহ পড়লা, তাহলে দেখবা মনটাও শান্ত লাগবে। যে যে ধর্মাবলম্বীরা আছো, নিজের ধর্মের কাছে কথাবার্তা বলো, এই কয়দিন রাত জাগবা না, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায়, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বা, উঠে পড়ে রেগুলার পড়তে থাকো ইনশাল্লাহ। আর কিন্তু বেশি দিন নাই, সময় নষ্ট করার সময় নাই। সো ডিভাইস থেকে দূরে থাকো, পড়াশোনার জন্য জাস্ট ক্লাস করার জন্য ডিভাইস ইউজ করো, বাকিটা সময় বই খাতায় দাও। কারণ এইচএসসি শেষ, এই এইচএসসি তে ভালো গ্রেড না পাইলে কিন্তু তুমি অ্যাডমিশনে সেন্ট আপই করতে পারবা না। এই যে এখন বুয়েটেও কিন্তু প্রি সিলেকশন পরীক্ষা হয়, সব জায়গায় কিন্তু বোর্ড পরীক্ষার গ্রেডের একটা গুরুত্ব আছে। এই জন্য আগে এইচএসসি ভালো করো, তারপরে বাদ বাকি পরীক্ষা। ওকে, অনেক কথা বললাম, যারা লাস্ট পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন আপনিও। আসসালামু আলাইকুম। তো স্টুডেন্ট ভাই আপুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপু খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক আপনাদের বুঝিয়ে দিয়েছেন। আর আগামীকালকে যাদের ক্লাস আছে তারা আজ রাতে আপনারা একটা রুটিনটা দেখে নেবেন। আপনারা প্রোফাইলে গিয়ে আগামীকালকে যে রুটিনটা আছে আপনাদের, যার যখন ক্লাস সেই ক্লাস অনুযায়ী জয়েন করবেন। টাইমটা আপনাদের দেওয়া থাকবে প্রোফাইলে। আশা করি আর কোনো সমস্যা হবে না। ওকে স্টুডেন্ট ভাই আপুরা, আজকে তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।